দীর্ঘ 10 বছর পর সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছেন নির্লজ্জ প্লেবয় আব্রাহাম রৌদ্র খান। নারী যেন তার কাছে হাতের খেলার পুতুল। আজ পর্যন্ত সে কতজন নারীর সঙ্গে রুম ডেট করেছে তার নিজেরই কোনো হিসাব নেই। নারীরাও যেন রৌদ্র মানেই পাগল। এর পেছনে দুইটি কারণ রয়েছে। এক, রৌদ্র দেখতে এতই আকর্ষণীয় যে একবার দেখলেই মেয়েরা আর অন্য কারো দিকে তাকাতে চায় না। 2, রৌদ্রের পরিবার যেমন কোটিপতি তেমন রৌদ্র নিজেই একজন বিখ্যাত টপ বিজনেসম্যান, যার কঠিন চরিত্র ও কঠোর নিয়ম সবাইকে কাঁপিয়ে রাখে। সুইজারল্যান্ডে আব্রাহাম রৌদ্র খান নাম ইতিমধ্যেই বিখ্যাত হয়ে গেছে। এখন আব্রাহাম রৌদ্র খান সুইজারল্যান্ডের নাগরিক, সাথে একজন বড় বিখ্যাত বিজনেসম্যান। আব্রাহাম রৌদ্র খান যেমন বিজনেসে নাম করা একজন টপ বিজনেসম্যান, তেমনি প্লে বয় নামে কুখ্যাত। তার জীবন দুই দিকেই একরকম উন্মাদ। একদিকে ব্যবসার জগতে কোটিপতি হিসেবে শীর্ষে থাকা, আর অন্যদিকে নারীদের জীবনকে খেলাধুলার মতো উপভোগ করা। খান বাড়িতে যেন উৎসবের আয়োজন চলছে। কতদিন পর খান বাড়ির বড় উত্তরাধিকারী বাড়ি আসছে। সবার মনে যেন এই আনন্দ, কিন্তু এত আনন্দের মাঝেও শুধু একজনের মনে আনন্দ নেই, আর সে হলো খান বাড়ির মেজ ছেলের মেয়ে তাবাসসুম ফিয়াতুরা। ছোট সময় রৌদ্রের সাথে ধাক্কা লাগায় কি থাপ্পড়টায় না দিয়েছিল, একদম দাঁত নড়ে গিয়েছিল। আজ সেই দাঁত নড়ার ব্যথা যেন জাগ্রত হচ্ছে এমন মনে হচ্ছে। তাবাসসুম মনে মনে ঠিক করে নিয়েছে রৌদ্র বাড়িতে আসলে রুম থেকে বের হবেই না। আব্রাহাম রৌদ্র খানের বাবা আনোয়ার খান, তার 2 ভাই আশিক খান আর আরিফুল খান। আনোয়ার খানের সন্তান আব্রাহাম রৌদ্র খান বড় ছেলে, আর আরশিক ছোট মেয়ে। আশিক খানের মেয়ে তিথি আর তুরা। আরিফুল খানের সন্তান আয়ান বড় ছেলে, আর আরফাত ছোট মেয়ে। এয়ারপোর্ট থেকে বের হলো আব্রাহাম রৌদ্র খান। রৌদ্র উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, দুধের মতো ফর্সা শরীর, নানা জায়গায় ট্যাটু, হাতে ব্যান্ডের ওয়াচ, জিম করা মাসল, দৃঢ় শরীর, পরনে সাদা শার্ট, নীল জিন্স, কালো জ্যাকেট, চোখে সানগ্লাস। রৌদ্র জ্যাকেট কাঁধে ঝুলিয়ে বাঁ হাত দিয়ে সুটকেস ধরে এয়ারপোর্ট থেকে বের হলো। বের হতেই দেখলো পুরো পরিবার দাঁড়িয়ে আছে। রৌদ্র এগিয়ে এসে আনোয়ার খানকে জড়িয়ে ধরে বলল, হাই ড্যাড, কেমন আছো? আনোয়ার খান রৌদ্রকে জড়িয়ে ধরে বললেন, আমি ভালো আছি মাই সান, কিন্তু এখন আরো ভালো হয়ে গিয়েছি সন্তানটাকে কাছে পেয়ে। পাশ থেকে তিথি ভিজে বলল, রৌদ্রদা, তোমাকে তো একদম বিদেশি বেড়াদের মতো লাগে। বাংলাদেশে আসার আগে একবার বাঙালি হয়তো আসতে পারতে, যেমন ধরো ধুতি লুঙ্গি। বাকিটুক বলতে পারলো না। রৌদ্র থামিয়ে তিথির কান মুচড়ে ধরে বলল, আর এর সাথে তোর কানটাও মুচকানো দরকার। তিথি কান ছাড়াতে বলল, আহ রৌদ্রদা, লাগছে, ছাড়ো বলছি। সকলেই দুজনের কাণ্ড দেখে হেসে উঠল। রৌদ্র সবার সাথে কথা বলল, তারপর নিজে একান্ত প্রাইভেট কারে চলে গেল। কিছু দূর আসার পর কাউকে ফোন করলো। ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, হ্যালো বেবি, হাউ আর ইউ? হেই বেবি, বাংলাদেশ। রিয়েলি? লেটস মিট লেটার। আমি বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসছি। বি রেডি টুডে। আজকে তো তোমার সঙ্গ চাই আমার। রিয়েলি? ওকে বেবি, ক্যান্ট ওয়েট। রৌদ্র বাসায় এসে তার মম রৌশনী খানের সাথে কথা বলল, তোরার মা তনুজা খানের সাথে কথা বলল, আরফার মা হিমি খানের সাথে কথা বলল। সবার সাথে কথা বলে নিজের রুমে চলে গেল। বিকেলে তোরা ব্যালকনির গ্রিলের উপর বসে উপন্যাস পড়ছে। আজ সারাদিন ঘর থেকে বের হয়নি। অনেকে ডেকে গেছে খাওয়ার জন্য, কিন্তু তোরা খিদে নেই বলেই সবাইকে জানিয়ে দিয়েছে। বাতাসে তোরার লম্বা লম্বা চুল হালকা হালকা উঠছে। তোরা দেখতে একদম পুরীর মতো হলুদ বর্ণের গায়ের রং, হরিণের মতো টানা টানা চোখ, যেন কোনো আদর্শ পুরী। সূর্যের আলোয় তার চুল ঝলমল করছে, আর পাশের বাগানের পাতারা যেন তার দিকে তাকিয়ে শান্তির সুর গাইছে। রৌদ্র রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে রৌশনী খানের উদ্দেশ্যে বলল, মম, আমি বের হচ্ছি, একটা কাজ আছে, দেরি হবে আসতে। চিন্তা করো না তুমি। রৌশনী খান এগিয়ে এসে বলল, সে কি, তুই তো আসলেই আজকে, এখনই আবার কোথায় যাচ্ছিস? রৌদ্র রৌশনী খানের কাজ জড়িয়ে ধরে বলল, তোমার বৌমা আনতে যাচ্ছি। রৌশনী খান অবাক চোখে তাকাতেই রৌদ্র যেতে যেতে বলল, আমার একটা জরুরি কাজ আছে, তার জন্য যাচ্ছি। চিন্তা করো না, শেষ হলেই চলে আসবো। রৌদ্র বাসা থেকে বের হয়ে আবার সেই মেয়েকে ফোন করলো। ফোন কানে ধরে গাড়িতে উঠলো, গাড়ি চালাতেই শুরু করলো। ঠিক তখনই রৌদ্রের চোখ পড়লো একটা ব্যালকনির দিকে, যেখানে এক মেয়ে বসে আছে। তার লম্বা লম্বা চুল এলোমেলো ভাবে উঠছে, পেছনের দিকে দেখা যাচ্ছে গায়ে কাঁঠালি রঙের চুড়িদার। এক মুহূর্তে রৌদ্র থমকে গেল। এমন কেশবতী মেয়ে, তাও তাদের বাড়িতে।
কি এই মেয়ে? রৌদ্র জীবনে মনে হয় না এমন চুল আর কখনো দেখেছে। পরক্ষণে রৌদ্র নিচে নিচেই ভাবলো, যেই হোক তাতে আমার কি। রৌদ্র আর কিছু না ভেবে ধীরে ধীরে বাড়ির গেট দিয়ে বেরিয়ে গেল। রাস্তায় হাওয়ার ছোঁয়া তার চুলে খেলছে। গাড়ি চলতে চলতে শহরের রূপছা, গাছপালা আর পাশে সবকিছু সঙ্গে মিলিয়ে যেন পুরো দৃশ্যটি এক ধরনের উত্তেজনা ও অদ্ভুত আকর্ষণ নিয়ে তার মনে জমে উঠল। রাতের বেলা খান বাড়িতে যেন হুড়োহুড়ি শুরু হয়ে আছে। হলরুমে অগণিত মানুষ, সামনে নানা রকমের খাবারের আয়োজন, সবার মুখে হাসি, আলো ছাড় খেলা, ঘর জুড়ে উৎসবের উচ্ছ্বাস। পাশে এই সোফায় টকটকা মিষ্টি রঙের কাতান শাড়ি পরে একদম নতুন বউয়ের মতো বসে আছে তোরা। তার উপস্থিতি পুরো ঘরটাকে আলোকিত করছে। আলোয় তার চুলের ঝলক, চোখের তৃপ্তি, সবকিছু মিলিয়ে যেন স্বপ্নময় দৃশ্য তৈরি করছে। কারণ আজকে তোরাকে দেখতে এসেছে শিহাব চৌধুরী, নামকরা ছেলে বিজনেসম্যান, যে তোরাকে আগে থেকেই পছন্দ করত। তোরার কথা সে তার বাবা মাকে জানিয়েছে এবং বাবা মাও জানিয়ে দিয়েছে খান পরিবারকে। ছেলে ভালো হওয়ায় খান পরিবারের আর কেউ তা মানা করতে পারলো না। তবে জানিয়ে দিয়েছিল বাড়ির বড় ছেলে সুইজারল্যান্ড থেকে ফিরে আসার পর বিয়ে দিবে। এখন রৌদ্র যেহেতু এসে গেছে, তাই সে আবার দেরি করতে চাইলো না। আজ রাতে তোরার সঙ্গে এঙ্গেজমেন্ট করে রাখতে এসেছে। পুরো আয়োজন, আলো ছায়া, মানুষের হুল্লোড়, সবকিছুর সঙ্গে মিলিয়ে পুরো দৃশ্য যেন এক রোমাঞ্চকর ও সুন্দর অনুভূতির প্রতিফলন ঘটাচ্ছে। সবার আড্ডার মাঝে শিহাবের বাবা সকল পুরুষের উদ্দেশ্যে বললেন, তো ভাই রৌদ্র তো এখনো আসছে না, আর কতক্ষণ লাগবে? পাশে থাকা আয়ান বারবার রৌদ্রকে কল করছে, কিন্তু রৌদ্র কল ধরছে না। আয়ান আনোয়ার খানের দিকে তাকিয়ে বলল, জেঠু কল ধরছে না, অনেকবার ট্রাই করেছি। আনোয়ার খান বিরক্ত হয়ে নিজের ফোন বের করে নিজের রৌদ্রের নাম্বারে কল দিল। এদিকে রৌদ্র সেই মেয়ে জেরিনের সঙ্গে রোম্যান্সে মেতে আছে। গাড়ির ভেতরে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে লিপ কিস করছে। ফোন বারবার বাজতে দেখে জেরিন বিরক্ত হয়ে বলল, ফোন দিচ্ছে কে? ধরলে ধরো, না ধরলে বন্ধ করে রাখো। রুদ্র বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো তার বাবার নাম্বার থেকে কল এসেছে। মুহূর্তেই বুঝে গেল বাবার কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে। রুদ্র মাথার চুল পেছনে ঠেলে জেরিনের দিকে তাকিয়ে বলল, বেবি আমি এখন বাসায় যাচ্ছি, কাল হোটেলে যাব, আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দিব। রৌদ্র জেরিনের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাড়িতে চলে এলো। বাড়ির ভেতরে ঢুকতেই সে অবাক হয়ে গেল। ঘরে এমন তোলপাড়, সবাই যেন কোনো আনন্দ উৎসবের অপেক্ষায়। কয়েকজন হেসে তাকাচ্ছে, কারো হাতে চায়ের কাপ। আয়ান রৌদ্রকে দেখে সবাইকে দেখিয়ে বলল, ওই তো ব্রো এসে গেছে। রৌদ্র কয়েক সেকেন্ড দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করলো। চারপাশের মানুষজনের হাসি, কৌতূহলী চাহনি আর উচ্ছ্বাস, সব মিলিয়ে মনে হলো যেন সে কোনো আলাদা জগতে ঢুকে এসে পড়েছে। আনোয়ার খান এগিয়ে এসে বলল, কখন থেকে তোকে কল দিচ্ছি, ধরছিলি না কেন? রৌদ্র ফস করে শ্বাস নিয়ে বলল, একটা কাজে ছিলাম ড্যাড। আচ্ছা, এত মানুষ কেন? রোশনী খান এগিয়ে এসে হাসি মুখে বলল, মা তোকে বলেছিলাম না আমাদের তোরার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে, তুই আসলেই আমরা বিয়ের কথা এগোবো। এনারা তারাই। মুহূর্তেই রৌদ্র আবার সবার দিকে তাকালো। হঠাৎ তার চোখ পড়লো তোরার দিকে, যে একদম মাথা নিচু করে বসে আছে। তোরাকে দেখে মুহূর্তেই রৌদ্রের চোখ স্থির হয়ে গেল। অজান্তেই বুকের স্পন্দন কেঁপে উঠল। টানা টানা হরিণের মতো চোখ, ঠোঁটের কোণে ছোট একটা তিল, যা একদম আকর্ষণ করে টানছে রৌদ্রকে। রৌদ্র হা করে এক ধ্যানে তাকিয়ে রইল তোরার দিকে, যেন চোখ সরাতেই ফুলে গেছে। মুহূর্তে রৌদ্রের মনে একটা অদ্ভুত অনুভূতি জন্মালো, মিশ্রিত বিস্ময়, আকর্ষণ এবং হালকা উত্তেজনা। মনে হলো তোরার সরলতার মাঝেই একটা রহস্য লুকিয়ে আছে, যা তার মনকে টানছে। কিন্তু কেন এমন হচ্ছে? খান বাড়িতে যেন মুহূর্তেই উৎসবের আমেজ নেমে এলো। সবার মুখে হাসি, চোখে আনন্দের ঝিলিক। তোরার বিয়ে ঠিক হলো, আংটিও পরিয়ে দেওয়া হলো। চারপাশে শুধু হাসি, শুভেচ্ছা আর উৎসবের গুঞ্জন। কিন্তু সেই আনন্দের মাঝে একজনের মন যেন অজানা কিছুর টানে কেঁপে উঠছে। সে আর কেউ না, আব্রাহাম রৌদ্র খান, যাকে অনেকে প্লেবয় নামে চেনে। এবং যে গল্পটা পড়ছেন সেও জানে। রৌদ্র নিজেও জানে না কেন এমন হচ্ছে। তোরাকে দেখার পর থেকে যেন নিচের ভিতরটা ওলট পালট হয়ে গেছে। বুকের গভীর থেকে এক অচেনা তাড়না তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মনে হচ্ছে তোরাকে একদম নিজের করে নিতে। পরের দিন বিকেলের রোদটা হালকা সোনালি হয়ে এসেছে। আকাশের এক পাশে লালচে আলো, অন্য পাশে মেঘের ভাঁজে কোমল নীল আভা। তোরা নিঃশব্দে ছাদে চলে এলো। সারাদিনের ব্যস্ততা, অতিথিদের কোলাহল আর নিজের ভেতরের অস্থিরতা থেকে একটু মুক্তি চাইছে সে। তোরা ছাদের ধারে এসে গ্রিলের পাশে দাঁড়ালো। দূরে পাখিরা জোড়ায় উড়ছে, বাতাসে গাছের পাতা মৃদু সরে নড়ছে। সবকিছুতেই যেন একটা শান্ত ছোঁয়া। তোরা গভীর শ্বাস নিল, যেন নিজের মনটাকে একটু হালকা করে নিতে চায়। বাতাসে তোরার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে,
সূর্যের শেষ আলো চুলের আগায় লেগে ঝিলিক দিচ্ছে, যেন আলো আর বাতাস মিলে তার চারপাশে এক নরম পর্দা বুনছে। পরনে জলপাই রঙের কামিজ, হালকা কাপড়টা বাতাসে দুলে উঠছে, তাকে যেন আরো নিরীহ, আরো মায়াময় করে তুলেছে। রৌদ্রের ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই অফিসের গুরুত্বপূর্ণ কল ধরার জন্য ছাদের দিকে পা বাড়ালো। সুইজারল্যান্ড থেকে কল এসেছে অফিসের নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করার কথা। কাজের তাগিদেই ছাদে উঠে ফোন কানে ধরলো সে, কিন্তু কথা শুরুর আগেই তার চোখ হঠাৎ থেমে গেল। ছাদের কিনারায় যেখানে এক মেয়ে দাঁড়িয়ে আছে, বাতাসে তার লম্বা চুলগুলো পাগলের মতো উঠছে। সূর্যাস্তের শেষ আলো চুলের ডগায় পরে সোনালী রঙে ঝলমল করছে, যেন বিকেলের নরম আলোয় কেউ তার চারপাশে সোনার আবরণ বুনে দিয়েছে। রুদ্রর চোখ বিস্ময়ে থমকে গেল। পেছন দিক থেকেও চিনতে একটু ভুল হলো না, ওটা যে তুরা। সে অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটাকে তো সে ছোটবেলা থেকেই দেখে আসছে, পরিবারের মতো ঘরের একজন সদস্য হিসেবে। তাহলে আজ কেন মনে হচ্ছে তোরা যেন নতুন কেউ? কেন তার বুকের ভেতরটা অদ্ভুত ভাবে কেঁপে উঠছে? বাতাসে প্রতিটি ঝাপটা, তোরার চুলের প্রতিটি নড়াচড়া, এমনকি তার নিঃশব্দ দাঁড়িয়ে থাকার ভঙ্গিটাও আজ রৌদ্রের মনে অচেনা আলোড়ন তুলছে। রৌদ্র নিচের মনকে বোঝাচ্ছে এটা শুধু মুহূর্তের ভুল, হয়তো সামান্য মোহ। কিন্তু যত বোঝাতে যায় ততই মনে হয় কিছু একটা ভেতর থেকে টেনে ধরছে। ফোনের ওপাশে কেউ কথা বলছে, কিন্তু রৌদ্রর কানে কিছুই পৌঁছচ্ছে না। তার চোখ আর মন পুরোপুরি বন্দি তুরার সেই স্নিগ্ধ অবয়বে। রৌদ্র ভাবতে থাকে, এটা কি কেবল তার নারী নেশার স্বাভাবিক অংশ, নাকি তুরা সত্যি তার হৃদয়ের কোথাও গভীরে ছোঁয়া দিয়ে গেছে? সে তো অনেক মেয়ের সঙ্গে ছিল, অনেক হাসি, অনেক সম্পর্ক, কিন্তু কোনো মুখ, কোনো চোখ তাকে এমন ভাবে নীরব করে দিতে পারেনি যেমনটা তুরা করছে। রৌদ্রর বুকের ভেতর কেমন অচেনা ধুকপুকানি। চোখ সরাতে চায় কিন্তু পারে না। তোরা যেন এই বিকেলের পুরো আলোটা নিজের চারপাশে টেনে নিয়েছে, আর রৌদ্র শুধু তাকিয়ে আছে নিঃশব্দে, হারিয়ে গেছে এক অজানা আকর্ষণের ভেতরে। তোরা কিছুক্ষণ ছাদের ধারে নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো। বাতাসে উড়তে থাকা নিজের চুলের মাঝেও যেন সে কিছু একটা ভাবছিল, নিজের মনের অস্থিরতা, অজানা কোনো অনুভূতি হয়তো। কিছু সময় পর তোরা গভীর একটা শ্বাস নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো ছাদ থেকে নামার উদ্দেশ্যে। কিন্তু ঘুরতেই তার চোখ আটকে গেল একজোড়া দৃষ্টিতে, যেখানে রৌদ্র দাঁড়িয়ে আছে আর তার দিকেই তাকিয়ে আছে। মুহূর্তেই সময় যেন থেমে গেল, তাদের চোখ একে অপরের সঙ্গে মিলল, আর সেই মিলনে যেন চারপাশের বাতাস ঘন হয়ে উঠল। নিস্তব্ধতা আরো ভারী লাগতে শুরু করলো। রৌদ্রের চোখে ছিল এক অচেনা অস্থিরতা, এমন দৃষ্টি যা তোরা আগে কখনো দেখেনি। আর তোরা তাকাতেই তার ভেতরটা যেন কেঁপে উঠল, আর তার ছাদ করে উঠলো ভয়, লজ্জায় নাকি অন্য কিছুর টানে, সে নিজেও জানে না। এক মুহূর্তের মধ্যেই তার নিঃশ্বাস আটকে গেল বুকের ভেতর। ধুকপুকানি এত বেড়ে গেল যে মনে হলো হয়তো শব্দটা বাইরে বেরিয়ে পড়বে। তোরা সাথে সাথে মাথা নিচু করে ফেললো, যেন দৃষ্টি সরাতে চায়, কিন্তু ততক্ষণে রৌদ্রর চোখে সে পড়ে গেছে পুরোপুরি। তোরা মনে মনে নিজেকে সামলে নিতে চেষ্টা করলো। বুকের ভেতর কেমন যেন কাঁপুনি, তবুও সাহস জোগাড় করলো। ভাবলো যতই ভয় পাক বা অস্বস্তি লাগুক, রৌদ্র তো পরিবারের একজন সদস্য, চোখের সামনে পড়ে গিয়েছে। কথা না বললে তাও অস্বাভাবিক লাগবে। নিজের মনকে বোঝাতে বোঝাতে গভীর একটা শ্বাস নিল তোরা। বাতাসে এখনো তার চুলগুলো নরম ভাবে উঠছে, মুখে হালকা উদ্বেগের ছাপ। তোরা ধীরে ধীরে পা বাড়িয়ে রৌদ্রর দিকে এগিয়ে এলো, যেন প্রতিটি পদক্ষেপে নিজের ভেতরের ভয়কে একটু একটু করে জয় করছে। রৌদ্র তখনও তার দিকে তাকিয়ে আছে, চুপচাপ নীরব, কিন্তু চোখে এক অদ্ভুত গভীরতা। তোরা দাঁড়িয়ে থেমে গেল তার সামনে, হাত দুটো মুঠো করে ধরলো। তারপর কাপা কাপা গলায় কথাগুলো বেরিয়ে এলো, যেন শব্দগুলো ভয় পাচ্ছে উচ্চারিত হতে। রুদ্র ভাইয়া কেমন আছেন? শব্দটা বেরোতেই তোরা নিজেই চমকে উঠলো। গলার স্বর যেন নিজের কানেই অচেনা লাগলো। বুকের ভেতরটা আরো জোরে ধুকপুক করতে লাগলো। চোখ নিচু করে দাঁড়িয়ে রইল সে। রুদ্রর দৃষ্টি এড়াতে পারলেও তার সামনে দাঁড়িয়ে থাকার সাহসটা যেন আর ধরে রাখতে পারছে না। রুদ্র তুরার কাপা কাপা কণ্ঠ শুনলো, কিন্তু কোনো উত্তর দিতে পারলো না। যেন শব্দগুলো কানে পৌঁছলেও মন পর্যন্ত পৌঁছয়নি। তোরার উপস্থিতি, তার মুখে রূপ, তার চারপাশের বাতাস, সবকিছু মিলে রৌদ্রর চিন্তাগুলোকে স্তব্ধ করে দিল। মনে হলো তোরার বলা সেই একটি মাত্র শব্দের নিচে লুকিয়ে আছে এক অদ্ভুত টান, যা তাকে নিজের ভেতরেই বন্দি করে ফেলেছে। তোরা রৌদ্র থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে,
আছে। বাতাসে তাদের মাঝের দূরত্বটা যেন অদৃশ্য কোনো স্রোতে কাঁপছে। রৌদ্রর চোখে একটানা স্থির হয়ে আছে তোরার দিকে। তোরার মুখ সেই টানা টানা হরিণের মতো চোখ, আর ঠোঁটের কোণে ছোট্ট সেই তেলটা যেন তোরার মুখে এক অন্যরকম জ্যোতি এনে দিয়েছে। সূর্যাস্তের আলো তোরার গাল ছুঁয়ে যাচ্ছে, তার চোখে ঝিলিক দিচ্ছে একটা নরম লাজুক আলো। রৌদ্রের মনে হলো সে হয়তো নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। সেই তেলটা, সেই চোখ দুটো, সবকিছু তাকে টানছে এমন ভাবে যেন তোরার মুখটাই এক অদ্ভুত চুম্বক হয়ে দাঁড়িয়েছে। তার ভেতরে এমন এক অনুভূতি কাজ করছে যা সে আগে কখনো বোঝেনি। শব্দ বেরোতে চায় কিন্তু গলা দিয়ে ওঠে না। রৌদ্র স্থির চোখে তোরার দিকে তাকিয়ে রইল। মনে এক অদ্ভুত প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, তোরা কি আসলেই এত সুন্দর, নাকি শুধু তার চোখেই তোরা এত অদ্ভুত ভাবে মোহময় হয়ে উঠেছে? হয়তো তোরা ঠিক এমনই, হয়তো নয়, কিন্তু এই মুহূর্তে রৌদ্রর চোখে তোরা যেন পৃথিবীর সবচেয়ে কোমল দৃশ্য। রৌদ্রর বুকের ভেতর ধুকপুক শব্দটা আরো বেড়ে গেল। চোখ সরাতে চাইলেও পারল না। মনে হলো তোরার মুখে এক অজানা আলো ঝলমল করছে যা রৌদ্রকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। তোরা রৌদ্রকে এইভাবে দাঁড়িয়ে তাকিয়ে থাকতে দেখে আরো থরথর করে কাঁপতে শুরু করলো। হাত পা পুরো শরীর কাঁপছে, যেন বাতাসের প্রতিটি ঝাপটায় সে নিচের ভেতরের অস্থিরতা আরো স্পষ্টভাবে অনুভব করছে। তোরা কিছুক্ষণ নিঃশ্বাস সামলে রাখার পর আবার সাহস জোগালো। গলা কেঁপে উঠলো, মুখ খুললো। ভাইয়া তাকিয়ে আছেন কেন? কিন্তু রৌদ্র কোনো উত্তর দিল না। তার চোখ তোরার দিকে স্থির। মনে হচ্ছে সময় নিজে থমকে গেছে। হঠাৎ রৌদ্র নিজের অজান্তে ধীরে ধীরে তোরার দিকে এগোতে লাগলো। তোরা তখনই পিছিয়ে যেতে শুরু করলো। বুকের ভেতর কেমন যেন অচেনা তারা ধুকপুকানি আরো বেড়ে গেল। মুখ থেকে কাপা কাপা স্বর বের হলো, যেন শব্দগুলো তার ভেতরের আতঙ্কে প্রতিফলিত করছে। ভাইয়া আপনি এভাবে এগোচ্ছেন কেন? রৌদ্র তবুও কোনো কথা বলল না। তোরার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে তোরার দিকে এগোতে লাগলো। তোরা ভয়ে পেছাতে পেছাতে হঠাৎ পা ফসকে পড়ে যেতে নিলে মুহূর্তেই রৌদ্রর সাথে সাথে তার কোমর চেপে ধরে ফেলল। তোরা ভয়ে চোখ বন্ধ করে রৌদ্রের শার্টের কলার শক্তভাবে আঁকড়ে ধরল, যেন নিচের ভেতরের আতঙ্ক ও সাহস একসাথে ছুড়ে দিচ্ছে। মুহূর্তটা যেন থেমে গেল। চারপাশের বাতাস, ছাদের নিস্তব্ধতা, রৌদ্রের দৃঢ়তা এবং তোরার কাঁপুনি মিলেমিশে এমন এক নিস্তব্ধ মুহূর্ত তৈরি করলো যা সিনেমার নায়ক নায়িকাদের সেই নিখুঁত দৃশ্যের মতো শুটিং তাদের মাঝে নেমে এলো। তোরা ধীরে ধীরে চোখ খুললো, আর চোখ খুলতেই তার নজর পড়লো রৌদ্রের গভীর চোখের দিকে। মুহূর্তের জন্য সে হতবাক হয়ে গেল। রৌদ্রের চোখে যেন তার প্রতিফলন ফুটে উঠেছে। ভয় আর লজ্জায় তার হাত স্বাভাবিকভাবেই শার্টের কলার থেকে ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যে সোজা হয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে থাকার পরে মনে হলো এইখানে আর থাকা যাবে না, না হলে এই ভয়ের মধ্যে হার্ট ফেল হয়ে মারা যাওয়ার শঙ্কা তাকে গ্রাস করবে। হালকা ধোয়াটে বাতাসে নিচের নিঃশ্বাস সামলে তোরা ধীরে ধীরে ছাদ থেকে নামার জন্য পা বাড়ালো, কিন্তু ঠিক তখনই তার পা হঠাৎ থমকে গেল। রৌদ্রের স্থির গভীর কণ্ঠে বলে উঠল, তোরা দাঁড়া। তোরা থমকে দাঁড়িয়ে গেল। রৌদ্রের কণ্ঠ যেন তার বুকের গভীরে কেঁপে উঠল। শরীরের প্রতিটি স্নায়ুতে ভয় আর অজানা এক শিহরণ বয়ে গেল। সে নিজেও বুঝতে পারছে না কেন তার বুক এত জোরে ধুকপুক করছে, কেন হাতের তালু ঘামে ভিজে যাচ্ছে। তোরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখলো রৌদ্র একদম সামনে এসে দাঁড়িয়ে আছে, এত কাছে যে দুজনের নিঃশ্বাস প্রায় একসাথে মিশে যাচ্ছে। তোরা মুহূর্তেই এক কদম পিছিয়ে গেল। চোখ নামিয়ে নিচু স্বরে বলল, ভাইয়া কিছু বলবেন নাকি? রৌদ্রের ঠোঁটে হালকা হাসি খেলে গেল। সে ধীরে ধীরে আরো এক কদম এগিয়ে এসে গভীর কণ্ঠে বলল, হ্যাঁ তো, তুই এভাবে পেছাচ্ছিস কেন? তোরা ভয়ে আরো এক ধাপ পেছনে সরে গেল। গলার স্বর কাঁপছে, তবু সাহস করে বলল, আপনি যা বলবেন দূর থেকেই বলুন। রৌদ্রের চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি, মায়া, টান আর অজানা আকর্ষণ মিশে আছে। রৌদ্র আবারও এক লাফে তোরার একদম সামনে এসে দাঁড়ালো। দুজনের চোখ চোখে আটকে গেল, সময় যেন থেমে গেল। রৌদ্র তোরার চোখের দিকে তাকিয়ে নিচের অজান্তেই ফিস ফিস কণ্ঠে বলল, দূরেই তো থাকতে চাই, কিন্তু তুই তো আমাকে চুম্বকের মতো টেনে আনছিস। বল, এইভাবে যে টানছিস, আমি যদি ছুঁয়ে দিই তুই ঠিক থাকতে পারবি তো? তোরা রৌদ্রের কথাই সম্পূর্ণ অবাক হয়ে গেল। রৌদ্র এইসব কি বলছে? কেন এমন কথা বলছে? মাথায় ঠিক আছে তো? তোরার কণ্ঠে কেঁপে উঠে বলল, ভাইয়া আপনি এইসব কি বলছেন? আমি কেন আপনাকে টানবো? আর আমি 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 নিচে যাব, মনে হয় আম্মু ডাকছে। শুনলাম ভাইয়া। কথাটা শেষ করতেই তোরা ধীরে ধীরে ঘুরে যেতে লাগলো, কিন্তু তার আগে রৌদ্র এক শক্ত হাতে তার হাত টেনে নিল। মুহূর্তেই ছাদের দেয়ালের সাথে তোরাকে চেপে ধরল।
তোরা চমকে উঠে ভয় চোখ বন্ধ করে দিল। কিছুক্ষণ নিঃশ্বাস আটকে থাকার পর মনে হলো কারো গরম নিঃশ্বাস তার মুখের ওপর পড়ছে। অজান্তেই ধীরে ধীরে চোখ খুলতে শুরু করলো। চোখ খুলতে চোখে পড়লো রৌদ্র। রৌদ্রের চোখ যেন মাতাল, গভীর এমন ভাবে যে তোরা এক মুহূর্তের জন্য পুরোপুরি অনুভব করলো। রৌদ্র তোরার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল, কোনো কারণেই নিজের মনকে থামাতে পারছে না। মনে হচ্ছে তোরার প্রতি তার আকর্ষণ এতটাই গভীর হয়ে যাচ্ছে যে সবকিছু ভীষণ শক্ত হয়ে যাচ্ছে। তোরা ভয় থরথর করে কাঁপতে লাগলো। তোরা ধীরে ধীরে সরে যেতে চাইলো, কিন্তু রৌদ্রর বাহু থেকে বের হতে পারলো না। তোরা আবার একটু নিচু হয়ে বের হওয়া যাওয়ার চেষ্টা করলো। রৌদ্র তোরার সাথে নিচু হয়ে একইভাবে তার দিকে দৃষ্টি বজায় রাখলো। কিছুক্ষণ এইভাবে করার পর তোরা ধীরে ধীরে বলল, কণ্ঠে কাঁপুনি আর লাজুকতা মিশিয়ে, ভাইয়া সমস্যা কি এইভাবে ধরেছেন কেন? আমি নিচে যাব, প্লিজ আমাকে ছাড়ুন, আমি ভয় পাচ্ছি আপনাকে। রৌদ্র তোরার কথায় নিঃশব্দে হালকা হেসে উঠল। রৌদ্র তোরার দিকে তাকিয়ে হালকা নিঃশ্বাস ফেলল। রৌদ্র সাথে সাথে তোরার মুখে নরম ফু দিল, যেন বাতাসের স্পর্শ দিয়ে তার কাছে থাকা অনুভব করাতে চাচ্ছে। তোরার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল, লাজুক আর ভেতরটা কাঁপছে। রৌদ্র তোরার বন্ধ মাখা মুখের দিকে তাকিয়ে হালকা হাসি নিয়ে নিজের অজান্তেই কোমল সুরে গান গাইতে শুরু করলো। মন আমার তোর কিনারে, হারানো দিন হারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়, তোর ছায় সঙ্গী হব, দুহাতে প্রেম করব, আমাকে চুপটি করে মনের কথা বলতে আয়। বাকিটুকু না হয় আপনারা ফোনে নিজে থেকে শুনে নেবেন। রৌদ্রের গলায় এত গান শুনতে মন ধরে কেন আপনাদের? রৌদ্রর ঘর যেন এক অচেনা তাণ্ডব ক্ষেত্রে পরিণত হয়ে আছে। রাগে, হতাশায় আর ভেতরের অচেনা আগুনে তার শরীর চলে যাচ্ছে। বুকের ভেতরটা যেন দাউ দাউ করে পুড়ছে। মাথায় কিছুই কাজ করছে না। যা সামনে পাচ্ছে, চার বই, গ্লাস, টেবিলের উপর রাখা ফাইল সব ছুঁড়ে ফেলছে মেঝেতে। দেয়ালে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই ছুঁড়ে দিচ্ছে, যেন এই ভেতরের জ্বালা একটু প্রশমিত হয়। পর্দা বাতাসে উড়ছে, টেবিল ল্যাম্পের আলো মাটিতে ভেঙে পড়ে ছড়িয়ে গেছে। তবু রৌদ্র থামছে না, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, কপাল ঘামে ভিজে গেছে। মনে হচ্ছে কেউ যেন তার ভেতরে নিয়ন্ত্রণটা ছিনিয়ে নিয়েছে, আর সে নিজের রাগে নিজেকেই ধ্বংস করে ফেলছে ধীরে ধীরে। রৌদ্র নিজের ভেতরের ঝড় সামলাতে না পেরে সে হঠাৎ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। বুকের ভেতর থক থক করছে, নিঃশ্বাস ভারী, চোখ লালচে, দাঁত কিরমির করে তাকে আয়নার প্রতিফলনে নিজের মুখের দিকে ফিস ফিস করে বলল, আব্রাহাম রৌদ্র খান কখনো কারো মায়ে পড়তে পারে না, কখনোই না। মীরা শুধু আমার নেশা, বুঝলি? নেশা যা পুরনো হলে আর লাগে না। আর আমি কিনা আমার নিজের কাকাতো বোন তোরার মায়ে পড়ছি। থু থু, রাগে নিজেই থুতু ফেললো মেঝেতে। বুকের ভেতরটা আরো থুকপুক করতে লাগলো। দুই হাত দিয়ে মাথার চুল পেছনে ঠেলে আয়নার খুব কাছে গিয়ে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে গলায় এক প্রকার বিদ্রুপ মিশিয়ে বলল, এই শোন রৌদ্র, তুই কারো মায়ে পড়িসনি। ওই সব তোর নেশা, শুধু সময়ের খেলা। তোরাও হয়তো তোর নেশার মধ্যে একজন পড়ে গেছে, এর বেশি কিছু না, বুঝলি? এর বেশি কিছু না। রৌদ্র নিজের মাথার চুল ধরে টানতে লাগলো। সাথে তখন তোরার সঙ্গে যা হয়েছে তা মনে করতেই ভেতরে অদ্ভুত এক চাপ হচ্ছে। তোরার সাথে যে আচরণ করেছে সেটা কোনো সাধারণ স্বাভাবিক আচরণ না। যখন রৌদ্র বুঝতে পারে সে আসলে কি করছিল, তখনই তার মাথায় যেন রক্ত চড়ে বসে। রৌদ্রর আগে দেয়ালে ঘুষি মারতে লাগলো। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে নাম দেখে রৌদ্রর রাগ ম্লান হয়ে গেল, মুখে হালকা হাসি ফুটল। ফোন রিসিভ করে কানে ধরতেই শুনল, সুইট হার্ট, কোথায় তুমি? আমি রেস্টুরেন্টে, প্লিজ একটু আসো, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে। রৌদ্র বাঁকা হেসে জবাব দিল, ওকে বেবি, জাস্ট ওয়েট, আমি আসছি। আমার মাথা একটু নষ্ট, জানোই আমি কি করতে চাই। মেয়েটি হেসে ফেলল, বলে, আমার বাবু, তা নিয়ে চিন্তা করো না, তুমি ফার্স্ট রেস্টুরেন্টে আসো, আমি তোমার মাথা ঠান্ডা করে দিচ্ছি। ওকে বেবি, লাভ ইউ। রৌদ্র ফোন ধরেই হাসতে হাসতে বলল, ওকে বেবি, ইউ আর মাই সুইট হার্ট, নাও আমি খুব শীঘ্রই আসছি, লাভ ইউ টু। দুপুরের দিকে শিহাব আসলো। খানবাড়ির সবাইকে আনন্দে ভরে দিল। সবাই তাকে দেখে খুশি হলো। শিহাব ধীরে ধীরে সবার সঙ্গে হালকা আলাপ করে তোরার বাবা আশিক খানের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আসলে আমি তোরাকে নিয়ে একটু বেরোতে চাই। আশিক খান হালকা হেসে উত্তর দিলেন, হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও, তবে সন্ধ্যার আগে দিয়ে যেও, বোঝোই তো মেয়ে মানুষ। শিহাব আবারও কণ্ঠে হাসি রেখেই বলল, আরে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, সন্ধ্যার আগেই ফিরে আসবো, আর ওর হাতের আংটিও মাপ নিতে হবে। শিহাব সবার অনুমতি নিল তোরার সঙ্গে সময় কাটানোর জন্য। এদিকে তোরা কিছুই জানে না,
সে নিচের রুমের ব্যালকনিতে বসে উপন্যাসের বই পড়ছিল। হঠাৎ তোরার মা তনুজা খান হাতে একটা শাড়ি নিয়ে ব্যালকনিতে এসে বললেন, তোরা কি করছিস এখানে? রুমে আয় তোমা। তোরার চোখে বিস্ময় আর লাজুকতা একসাথে ফুটে উঠল। তনুজা খানের হাতে শাড়ি দেখে সে ভ্রু কুঁচকে বলল, তোমার হাতে শাড়ি কেন মা? তনুজা বেগম হালকা মৃদু হেসে তোরার গালে হাত দিয়ে বললেন, শিহাব এসেছে, তোকে নিয়ে বের হবে। মুহূর্তের মধ্যে তোরার গাল লাল হয়ে গেল। লজ্জায় সে হালকা মাথা নিচু করে ফেলল। তনুজা খান তোরার লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে কোমল হাসি নিয়ে বললেন, হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না। এখন আয় তো, এই শাড়িটা পরিয়ে সাজিয়ে দিয়ে আমার পরিমেটাকে। তনুজা খান ধীরে ধীরে যত্ন নিয়ে তোরাকে শাড়ি পরিয়ে দিলেন। শাড়ির কোমল কাপড়টি তোরার কাঁধে সুন্দরভাবে বসানো হলো। প্রত্যেকটা ভাঁজ সঠিকভাবে ঠিক করা হলো, যেন তার রূপকে আরো উজ্জ্বল করে তুলছে। তোরার চুলের দিকে হালকা স্পর্শ দিয়ে তনুজা খান শাড়ির ধনুক ঠিক করলেন। ছোট্ট আংটি আর কানের দুল ঠিকভাবে সাজিয়ে দিলেন। তোরার চোখে লাজুকতায় আর উত্তেজনার মিশ্রণ ফুটে উঠছে। তোরা আর শিহাব বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। দুজনেই চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। শিহাব গাড়ি ড্রাইভ করছে আর তোরা বাইরে তাকিয়ে আকাশ আর রাস্তার দিকে চোখ রাখছে। কিছুক্ষণ নীরবতার পর শিহাব হালকা কাশি দিয়ে বলল, কেমন আছো তোরা? তোরা শিহাবের কণ্ঠ শুনে চমকে গেল। হালকা মাথা দুলিয়ে বলল, ভালো। আপনি? শিহাব হেসে বলল, ভালো হবে না, নিজের পছন্দের লাইফ পার্টনারকে পাচ্ছি, কেই বা খারাপ থাকে বলো? লাজুক হয়ে তোরা সামান্য আবারও মাথা নিচু করলো। গাড়ির ভেতরে তাদের টুকটাক কথা হলো। মাঝে মাঝে রাস্তার আলো এবং গাড়ির হালকা শব্দ ছাড়া নীরবতা ছিল। শিহাব গাড়ি রেস্টুরেন্টের সামনে থামালো। দুজনেই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে ঢুকলো। পাশাপাশি বসে চারপাশে আলো আর মানুষের চমক চমক ধরে তোরার চোখে নতুন উদ্দীপনা ফুটতে লাগলো। শিহাব মৃদু মুচকি হেসে তোরার দিকে তাকিয়ে বলল, তো তোরা একটা জিনিস জানার জন্য আমার মনটা মহিলা মানুষদের মতো কুকু করছে, সেটার অ্যান্সার কি তুমি দিবে? তোরা হালকা হাসিসূচক মাথা দুলালো। শিহাব সাথে সাথে গলা খাকারে দিয়ে বলল, আচ্ছা তোরা আমাকে তোমার কেমন লেগেছে? তুমি কি নিজে থেকে এই বিয়েতে রাজি, নাকি পরিবারের সিদ্ধান্তে রাজি হয়েছ? তোরা কিছুক্ষণ থেমে ভেবে কিছু বলার চেষ্টা করলো। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, তবে বাবার প্রতি সম্মান দেখাতে চেয়ে রাজি হয়ে আছে। মনে কিছুটা ভালো লাগা শুরু হয়েছে শিহাবের প্রতি, যা এখন পুরোপুরি তৈরি হয়নি। তোরা কিছুক্ষণ ভেবে মুখ খুলে কিছু বলতে যাবে, সাথে সাথে হঠাৎ ওয়েটারের হাত থেকে ভুলবশত কফি পড়ে যায়। কফি তোরার শাড়িতে ছড়িয়ে পড়লো। শিহাব তাড়াতাড়ি তোরার শাড়ি ধরে অস্থির হয়ে বলল, তোমার কোথাও লাগেনি তো? শরীর চলছে না তো? তোরা শাড়ির দিকে দেখলো এবং হালকা ভ্রু কুচকে বলল, না, কোথাও লাগেনি, তবে শাড়িটার অবস্থা খারাপ হয়ে গেল। শিহাব ওয়েটারের দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, কি ভাই, মন কোথায়? দেখে কাজ করেন, একটু দেখে শুনে তো কাজ করবেন। ওয়েটার মাথা নিচু করে অপরাধী স্বরে বলল, সরি স্যার, আসলে হাত ফসকে পড়ে গিয়েছে, বুঝতে পারিনি স্যার। তোরা ওয়েটারের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, ইটস ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওয়াশরুমটা কোথায় একটু দেখাতে পারবেন? ওয়েটার সম্মান সূচক ভাবে বলল, হ্যাঁ শিওর ম্যাম, আপনি আমার সাথে আসুন। তোরা যাওয়ার জন্য পা বাড়ালো। সাথে সাথে শিহাব বলল, আমি আসবো তোরা? তোরা হালকা মাথা নাড়ল, বিনয়ী কণ্ঠে বলল, না না, আপনি এখানে বসেন, আমি শাড়িটা ঠিক করেই আসছি। তোরা ওয়েটারের সাথে ওয়াশরুমে চলে আসলো। ওয়াশরুমে ঢুকেই তার চোখ বড় বড় হয়ে গেল, যেন নিচের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ভাবছে এটা কি ওর চোখের ভুল নাকি সত্যি। তোরা চোখ ঘষলো। সামনে একই জিনিস দেখছে। সামনে রৌদ্র একটা মেয়েকে দেয়ালে চেপে ধরে লিপ কিস করছে। রৌদ্র যেন পারছে না মেয়েটাকে খেয়ে ফেলতে। মেয়েটার জামা কাঁধ থেকে অনেকটুকু নামানো, আর রৌদ্র বারবার ওই কাঁধে নিচের ঠোঁট ছোঁয়াচ্ছে। মেয়েটা হাঁপাচ্ছে, শরীর অজান্তেই কেঁপে উঠছে। দুই হাতে রৌদ্রের চুল খামছে ধরে আছে। এই দৃশ্য দেখে তোরা আর নিজেকে সামলাতে পারলো না। মুখ থেকে বের হলো এক দীর্ঘ বুক ফাটানো চিৎকার। শেষে সাউন্ড বন্ধ হয়ে গেল। তোরা সেন্স হারিয়ে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। রেস্টুরেন্টে যেন একরকম ভিড় জমেছে। সেই ভিড়ের মধ্যে ডাক্তার তোরাকে দেখছেন। তোরার পাশেই শিহাব বসে আছে, যে এখন তোরার হাতে তালু ঘষছে। শিহাবের মুখে অন্তর চাঞ্চল্য আর চিন্তার ছাপ। তোরার কি হলো? কেন সে সেন্স হারিয়ে ফেললো? আর ওইভাবে চিৎকারই বা কেন দিল? তোরা যখন চিৎকার দিয়ে সেন্স হারিয়ে ফেলেছিল, সেই চিৎকারে রেস্টুরেন্টের অনেক মানুষ শুনতে পেয়েছে। শিহাব দৌড়ে ওয়াশরুমে এসে দেখে তোরা সেন্স হারিয়ে ফেলেছে। শিহাব সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দিয়েছিল। তোরার এক পাশে রৌদ্র দাঁড়িয়ে আছে।
যার মুখ লাল টকটকা। কিছুক্ষণ আগে তোরার চিৎকার শুনে ঘুরে দাঁড়িয়ে দেখে তোরা। ওয়াশরুমে তোরাকে দেখে রৌদ্র অবাক হয়ে যায়। তোরা এই সময় এইখানে কখন এলো? রৌদ্রর ভাবনার মাঝে শিহাব ওয়াশরুমে ঢুকে গিয়েছিল। মুহূর্তেই রৌদ্র বুঝে যায়, তার মানে তোরা শিহাবের সাথে রেস্টুরেন্টে এসেছে। রৌদ্রের কেমন জানি জেলাসি ফিল হয়। মনটা যেন কেন তোরার পাশে শিহাবকে সহ্য করতে দিচ্ছে না। রাগ আর জেলাসি একসাথে তার মনকে দখল করছে। ডাক্তার তোরাকে দেখে শিহাবের উদ্দেশ্যে বলল, আসলে মেয়েটা মনে হচ্ছে সেন্স হারানোর আগে এমন কিছু দেখেছে যা সে সামলাতে পারেনি, তাই সেন্স সহজে ফিরছে না। আপনি একটা কাজ করুন, বাসায় নিয়ে যান, আর আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, সেইগুলো খাওয়াবেন, যাতে সেই দৃশ্যটা চোখে আর না থাকে। ডাক্তার বলার সাথে সাথে তোরা মুখ থেকে বিড়বিড় করে বলতে থাকে, ছি ছি, নোংরা কাজ করছে, আমি লজ্জা পাচ্ছি। ছি ছি, লজ্জা করে না ভাইয়া, নোংরা কাজ করছে। ছি ছি, খুবই অস্বস্তিকর, এটা ঠিক না, আমি লজ্জা পাচ্ছে। তোর মুখের কথা শুনে সকলে একে অপরের দিকে তাকালো। শিহাব তো হাবা বনে গেল। তোরা এসব কি বলছে? রৌদ্র তোরার কথা শুনে হালকা কেসে উঠল। সে বুঝতে পারলো যদি এইভাবে থাকে তোরা যে কোনো সময় রেস্টুরেন্টে তাকে নোংরা বয় বানিয়ে দিবে। তাই রৌদ্র সব ভেবে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার তোরাকে পাজা কোলা তুলে নিল এবং শিহাবের উদ্দেশ্যে বলল, আপনি বাড়ি যান, আমি তোরাকে নিয়ে যাচ্ছি। শিহাব কিছু বলতে যাবে, তোরার সাথে সাথে চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো আর নিজেকে রৌদ্রের কোলে আবিষ্কার করলো। মুহূর্তে তোরা গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, নোংরা নোংরা, এই নোংরা, আমাকে নামান বলছি, আপনি একটা নোংরা, আমি দেখেছি আপনি ওই ওয়া। তোরার কথা শেষ অংশ রেস্টুরেন্টের কেউ শুনতে পারলো না, কারণ রৌদ্র এক প্রকার দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেল তোরাকে নিয়ে। শিহাব বরফের মতো জমে দাঁড়িয়ে রইল, যেন সবকিছুর ঘটনা তার মাথার ওপর দিয়ে পার হয়ে গেল, কিন্তু ভেতরে কেবল শূন্যতা, কোনো শব্দ বা অনুভূতি প্রবেশ করলো না। তোরা রৌদ্রের শার্টের আঁচল ধরে ধরে টানছে, কখনো খুশি মারছে আর চোখ ফাটিয়ে চিৎকার করে বলছে, এই পচা বেড়া পুরুষ, নোংরা পুরুষ, নামান বলছে আমাকে, আপনি ধরেছেন কেন, ঘৃণা লাগছে, আপনাকে নামান বলছি, নাহলে কিন্তু কামড় দিব। রৌদ্র তোরার কোনো কথা শুনলো না। তোরাকে এক প্রকার জোর করে গাড়িতে তুলে ডোর লক করে দিল। নিজে এসে নিজের সিটে বসে গাড়ি স্টার্ট দিতে বসলো। এমন সময় তোরা গাড়ির জানলা দিয়ে রেস্টুরেন্টের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকলো, সবাই শোনো শোনো, এই লোকটা খুব নোংরা, আমি দেখেছি, এই লোক নোংরা। আর শিহাব, আপনি আমাকে এই নোংরা লোকের সঙ্গে যেতে দিচ্ছেন? আমি বিয়ে করব না আপনাকে, বলে দিলাম। রৌদ্র তোরার কথা শেষ হওয়ার আগে গাড়ি স্টার্ট দিয়ে রেস্টুরেন্টের সীমানা অতিক্রম করে ফেলল। তোরা শেষ মুহূর্তে এমন এক চিৎকার দিল যেন মানুষের কানের পর্দা ফাটিয়ে দিতে পারে। গাড়ির ভেতর তোরা রৌদ্রকে জ্বালিয়ে মারছে, বারবার চোখ বন্ধ করে মন মতো চিৎকার করছে, নোংরা নোংরা, ভাইয়া একটা নোংরা, ছি ভাইয়া নোংরা, আমি দেখে ফেলেছি, ভাইয়া একটা নোংরা, ভাইয়া কি বাজে কাজ করছিল, ছি। রৌদ্র তোরার অবস্থা দেখে বুঝলো এখন বাড়িতে নেওয়া যাবে না, না হলে তোরা বাড়িতেও তাণ্ডব তুলবে। কিছুক্ষণ ভাবলো কিভাবে তোরার মুখ বন্ধ করা যায়। হঠাৎ মনে হলো তোরা কাশফুল খুব পছন্দ করে, আগে দেখেছে বাসায় কাশফুল দেখার জন্য বায়না করতো, আর এখন তো কাশফুলের সিজন, হয়তো কাশফুলের কাছে নিয়ে গেলে তার চিৎকার কমানো যাবে। যেভাবে সেই কাজ। রৌদ্র তার পরিকল্পনা মতো গাড়ি নিয়ে নদীর ধারে কাশফুলের কাছে ছুটে এলো, আর ঠিক যেমন রৌদ্র ধারণা করেছিল তাই ঠিক মতো কাজ করলো। তোরা গাড়ির জানলা দিয়ে কাশফুল দেখতেই তার মুখে খুশির ঝিলিক ফুটে উঠলো, চিৎকার থেমে গেল, চোখে আনন্দের আগুন জ্বলতে লাগলো। গাড়ি থামতেই তোরা এক প্রকার ঝাঁপ দিয়ে গাড়ি থেকে নেমে কাশফুলের দিকে ছুটলো, দুই হাত মুখে দিয়ে চিৎকার করলো, ওয়াও কাশফুল। রৌদ্র তোরার পাশে এসে দাঁড়িয়ে বলল, পছন্দ হয়েছে তোর? তোরা রৌদ্রের দিকে না তাকিয়ে কেবল উত্তর দিল, হ্যাঁ খুব, আমার কিছুদিন ধরে ইচ্ছে হচ্ছিল কাশফুল দেখতে, শুধু বাবা মা না করায় আসতে পারিনি। হ্যাঁ আমার কাশফুল, আমি আসছি, তোমার কাছে খুব মিস করছিল না আমাকে, আমি আসছি। কথাটা বলতেই তোরা দৌড় দিল, একবারে কাশফুলের ভেতরে ঢুকে গিয়ে খুশিতে আত্মহারা হয়ে নাচতে লাগলো। তোরার হৌসে নেই যে তার এই আনন্দের কাণ্ড কারো বুকে ঝড় তুলে দিচ্ছে, আর সেই ব্যক্তিটা আর কেউ নয়, স্বয়ং আব্রাহাম রৌদ্র খান। রৌদ্র তোরার এই হাসি, খুশি দেখে যেন তার বুকের পৃথিবী কেঁপে উঠল। তোরার প্রতিটি পায়ে তাল, ঠোঁটের কোণে ফুটে থাকা হাসি, সবকিছু যেন রৌদ্রের বুকে সরাসরি তীরের মতো লাগলো। হৃৎপিণ্ডে অদ্ভুত এক স্পন্দন তৈরি করলো। চোখের সামনে তোরার আনন্দ, মৃদুলাজ আর খুশির ঝিলিক সব মিলিয়ে রৌদ্র যেন মুহূর্তের মধ্যে বন্দী হয়ে গেল। আর এই হাসির কোনো প্রতিসাধন সে চাইছিল না, শুধু চোখে রাখতেই হলো। রৌদ্র তোরার দিকে
দিকে তাকিয়ে হঠাৎ কণ্ঠ কেঁপে ওঠা ভাব প্রকাশ করলো। আমার কি হচ্ছে? আমি তোরাকে দেখে কেন এমন থেমে যাচ্ছি? কেন আমার তোরাকে এত ভালো লাগছে? ওকে দেখলে আমার বুক কেঁপে ওঠে, স্পন্দন কেঁপে ওঠে। কেন ওকে দেখলে আমি দুর্বল হয়ে যাই? কি আছে এই তুরার মধ্যে যে আমাকে এত দুর্বল করে তুলছে? মুহূর্তেই রৌদ্র নিজের মাথায় হাত বোলাতে বোলাতে চুল টেনে ধরলো, যেন নিজের মনকে খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করতে চাইছে, নিজের অনুভূতির গভীরে নামতে চাইছে। এই অদ্ভুত দুর্বলতা, এই অচেনা উত্তেজনা, এই এক ধরনের তাড়না যা তার ভেতরে আগে কখনো অনুভব হয়নি, যা এখন তোরাকে দেখার পর থেকে হচ্ছে। রৌদ্র নিচের ভেতরে নিজের সাথেই লড়ছে, ঠোঁট নড়ছে ধীরে, চোখে কাশফুলের আলো ছায়া, কিন্তু মনের ভেতর এক প্রচন্ড অস্থিরতা। সে নিজের মনকে উদ্দেশ্য করে নিচু গলায় বলে উঠল, আমার মন, তুই যে তোরাকে চাইছিস, তোরাকে তোকে চাইবে। তুই তো কত মেয়ের সঙ্গে নিজের অস্তিত্ব নষ্ট করেছিস, এমনকি আজ তুই তোরার সামনেও একটা নোংরা লোকে পরিণত হলি। আমি তো ওকে কাশফুলে নিয়ে এসেছি শুধু এই জন্য যেন ও আমাকে আর নোংরা না বলে, আমার আসল রূপটা যেন ঢেকে থাকে। তাহলে এখন কেন আবার ওর দিকে টেনে নিচ্ছিস বল? আমি যদি সত্যি ওর প্রতি আসক্ত হয়ে যাই, তাহলে তো আমি শুধু নিজের ভালোই চাইবো। ওর কি ভালো হবে না খারাপ হবে সেটা আমি দেখবো না। প্লিজ আর তাকাস না ওর দিকে, শান্ত হ, এইখানেই থেমে যা। এই চোখ দুটোকে আটকে দে, বন্ধ করে দে, এখানে তোরার দিকে আর তাকাস না। রৌদ্র, না তাকাস। এই কথাগুলো বলতে বলতে রৌদ্রের গলা কেঁপে উঠল, বুকের ভেতরটা ভারী হয়ে উঠল, যেন নিজেরই ভেতরে ডুবে যাচ্ছে। নিজের মনকে বোঝাতে চায়, কিন্তু মনটা যেন তোরার হাসির আলোয় প্রতিবার নতুন করে জেগে তুলছে। রৌদ্র ধীরে ধীরে তোরার দিকে এগোতে লাগলো, প্রতিটি পদক্ষেপে বুকের ভেতর ধুকপুক শব্দটা আরো জোরে বাজছে। কাশফুলের কোমল সাদা ঢেউয়ের মাঝ দিয়ে এগিয়ে যেতে যেতে সে তোরার পেছনে এসে দাঁড়ালো। তোরা তখন কাশফুলে মুগ্ধ, কখনো ঝুঁকে ছুঁয়ে দেখছে, কখনো বাতাসে ওড়ানো তুলোর মতো ফুলগুলো ধরার চেষ্টা করছে। হঠাৎ তোরা পেছন ফিরে তাকাতেই রৌদ্রকে এতটা কাছে দেখে সে চমকে উঠল। এক ধাপ পেছনে সরে গিয়ে কেঁপে ওঠা কণ্ঠে বলল, নোংরা আপনি? থুকু ভাই, আপনি এইখানে? রৌদ্র কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে আরো কাছে এগিয়ে এলো, চোখের গভীর দৃষ্টিতে তোরার চোখে চোখ রেখে শান্ত অথচ ভারী গলায় বলল, কেন তোরা আমাকে এইভাবে টানছিস বল? আমি যদি একবার তোর টানে চলে আসি তাহলে তুই ঠিক থাকতে পারবি তো? তোরা কিছুই বুঝে উঠতে পারলো না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। মনে হলো রৌদ্রের মুখের প্রতিটি শব্দ যেন কোনো অজানা ভাষায় বলা। তার ভাবনার মাঝেই রৌদ্র আরো এক ধাপ কাছে এলো, তাদের নিঃশ্বাস প্রায় একে অপরের গালে ছুঁয়ে যাচ্ছে। রৌদ্র এবার আরো গভীর ভাবে তাকিয়ে বলল, কি হলো? চুপ করে আছিস কেন? বল, কেন আমার বুকে ঝড় তুলে দিচ্ছিস? কেন আমাকে এতটা দুর্বল করে দিচ্ছিস? তোরা হঠাৎ থমকে গেল। এক মুহূর্তের জন্য তার চোখে ভয় আর বিস্ময় একসাথে ভেসে উঠল। তারপর ধীরে ধীরে এক ধাপ পিছিয়ে গিয়ে অবাক কণ্ঠে বলল, ভাইয়া, আপনি এসব কি আবল তাবল কথা বলছেন? আমার ভয় লাগছে আপনাকে। এই কাজ ফলে আপনাকে আবার কোনো পেতনি টেতনি ধরলো না তো? বলেই তোরা ফিক করে হেসে উঠল একটা শিশু সুলভ দুষ্ট হাসি, যেন রৌদ্রের গভীর কথাগুলো তার কাছে কেবলই এক মজার কৌতুক। কিন্তু সেই হাসিটাই আবার রৌদ্রের বুকে নতুন এক ঝড় তুলল। রৌদ্র ধীরে ধীরে তোরার দিকে এগোতে লাগলো। তোরা রৌদ্রের ভেতরে সেই দৃষ্টি দেখে এক ধাপ তারপর আরেক ধাপ পিছাতে লাগলো, কিন্তু রৌদ্র থামলো না। সে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তার কণ্ঠটা ভারী হয়ে উঠল, নিঃশ্বাস গরম হয়ে উঠল চারপাশের বাতাসের মতো। ধীরে ধীরে তোরার দিকে এগোতে এগোতে এসে বলল, আমার ভেতরে কোনো পেতনি ভর করেনি, করেছিস তুই। তোর মতো পেতনি আমার উপরে ভর করেছে, যে আমাকে দুর্বল করে দিচ্ছে। আর যদি তুই ভাবিস আমার ভেতরে কোনো পেতনি প্রবেশ করেছে, তাহলে তুই কান খাড়া করে শুনে রাখ, ওই পেতনিটা আর কেউ না, তুই। কথা শেষ করার মুহূর্তেই তোরা পেছাতে পেছাতে রাস্তার সীমা অতিক্রম করে নদীর কিনারে এসে দাঁড়িয়েছে। কখন সে টেরে পায়নি, বাতাসে কাশফুল উঠছে, তোরার পায়ের নিচে নরম ঘাস সরে যাচ্ছে। রৌদ্রের শেষ কথাটা যেন বজ্রপাতের মতো এসে পড়লো তার কানে, ওই পেতনিটা আর কেউ না, তুই। তোরা থমকে গেল। এক পা পিছিয়ে যেতে ভারসাম্য হারিয়ে দুলে উঠল নদীর দিকে। নিজের শরীর টেনে ধরে বাঁচার চেষ্টা করছে, কিন্তু পায়ের নিচের মাটি যেন ফসকে যাচ্ছে। ঠিক তখনই রৌদ্র এক লাফে এগিয়ে এসে তোরার হাত শক্ত করে চেপে ধরল। রৌদ্র হাত ছেড়ে দিলেই তোরা পড়ে যাবে নদীতে। এমন একটা পরিস্থিতিতে এসে পড়েছে তোরা। তোরা রৌদ্রের দিকে তাকিয়ে রইল, যার চোখে এখন অদ্ভুত এক গভীর দৃষ্টি। সে বুঝতে পারছে না রৌদ্র আসলে কি বলছে। সবকিছু যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু মনের ভেতর দিয়ে একটু ঢুকছে না। তোরা কিছু বলার আগেই রৌদ্র নিচু স্বরে বলল, তুই অপরাধ করেছিস তোরা। তুই আমাকে জ্বালাস, তোকে দেখলেই আমি দুর্বল হয়েছে। এখন আমাকে জ্বালানোর শাস্তি পা। কথাটা বলেই রৌদ্র হঠাৎ তোরার হাত ছেড়ে দিল, আর তোরা সাথে সাথে
পানিতে ভিজে দুজনেই চুপচাপ হয়ে গেছে রৌদ্র আর তোরা। কিছুক্ষণ আগে রৌদ্র যখন তোরার হাত ছেড়ে দিয়েছিল তখন তোরা কোনো রকমে তার হাত ধরে ফেলেছিল আর রৌদ্রকে নিয়েই নদীতে ঝাঁপিয়ে পড়েছে। গাড়ির ভেতরে এখন দুজনেই চুপচাপ। তোরা এক মনে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর রৌদ্র এক মনে গাড়ি চালাচ্ছে, চোখ পথের ওপর, কিন্তু মন এখনো নদী আর তোরার সঙ্গে আটকে। নিস্তব্ধতা এমন যেন শব্দের কোনো দরকার নেই, শুধু মুহূর্তের ভার আর অনুভূতি রৌদ্রের মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। অবশেষে দুজনেই বাড়িতে এসে পৌঁছলো। বাড়ির ভেতরে ঢুকতেই আনোয়ার খান তাদের দিকে ঘুরে দেখলেন, মুখে গম্ভীর ভাব, কণ্ঠে কঠিন গর্জন। কি ব্যাপার, তোদের দুজনের শরীর ভেজা কেন? আর এতক্ষণ কোথায় ছিলি দুজনে? রৌদ্র সাথে সাথে বলল, মুখে হালকা বিব্রততা মিশে, বাবা আসলে তোরা নাকি খুব কাশফুল দেখতে মন চেয়েছিল। বাসায় আসার আগে সেই দিক দিয়ে একটু ঘুরে আসলাম। হঠাৎ করেই তোরার সাথে আমার ঝগড়া লেগে গেল আর তোরা আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিতে লেগেছিল। আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু জেদের বশে আমি তোরার হাত ধরে ওকে নিয়েই নদীতে পড়ে গিয়েছি। তোরা চোখ বড় বড় করে রৌদ্রের দিকে তাকালো। রৌদ্র সাথে সাথে চোখ মারলো। তোরা চুপচাপ মনে মনে ভাবলো, সালাই তো কাহিনী উল্টে দিচ্ছে। তোরার ভাবনার মাঝে আনোয়ার খান বলল, তোরা তুই রুমে যা। তোরা মাথা নাড়িয়ে চুপচাপ চলে গেল। আনোয়ার খান রৌদ্রের দিকে তাকিয়ে বলল, রৌদ্র তুইও গিয়ে চেঞ্জ করে নিচে আয়, তোরার বিয়ের লিস্ট করতে হবে, সময় কম। মুহূর্তে রৌদ্রের বুকের ভেতর হঠাৎ কেমন যেন কেঁপে উঠল। তোরার বিয়ের কথা শব্দগুলো যেন তার কানে বাজলো। তার মনটা হঠাৎ অস্থির হয়ে উঠল। যে চুম্বক তাকে টানছে সেই চুম্বক অন্য কারো হাতে চলে যাচ্ছে চোখের সামনে। এক অদ্ভুত শূন্যতা। রাতের বেলা খান বাড়িতে সকল আত্মীয় স্বজন আসা শুরু করবেই না কেন? পরশুদিন তোরার গায়ে হলুদ। খান বাড়ি যেন এক মুহূর্তে উৎসবের আলো আর ধুলোর মিশ্রণে ভরে উঠল। হল রুমে সকলের আড্ডা, হাসি, খুশি আর মজা সবই জমে উঠেছে। কিন্তু এত আনন্দের মাঝেও রৌদ্রের মনে শান্তি নেই। যখন থেকে সে বুঝতে পেরেছে তোরার বিয়ে হয়ে যাচ্ছে তখন থেকেই তার বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা ভর করেছে। যেন কিছু হারিয়ে যাচ্ছে, কিছু চুরি হয়ে যাচ্ছে। এক অজানা শূন্যতার অনুভূতি তাকে বারবার কাঁপিয়ে তুলছে। পাগলের মতো দেয়ালে একের পর এক ঘুষি দিচ্ছে রৌদ্র। সে কোনোভাবে এই বিয়ে মানতে পারছে না। তার হাতের শক্তি, ঘুষের আঘাত সবই রাগ আর বেদনার মিশ্রণে কেঁপে উঠছে। নিজের মন শুধু বলছে তোরাকে তুই করে নে, কারণ তুই তোরার প্রতি আঁকড়ে গিয়েছিস। রৌদ্রের চোখে লাল, বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা যা তাকে কোনোভাবে শান্ত হতে দিচ্ছে না। কিছুক্ষণ ঘুষি দিয়ে রৌদ্র হাঁপাতে হাঁপাতে মাথার চুল পেছনে ঠেলে দিয়ে বলল, তোরা পাখি, তুমি আমাকে টেনে অন্য জন্মের গায়ে লেগে যেতে চাও? তা আমি হতে দিব না। আমি নিজের অনুভূতির সাথে আর লড়তে চাই না। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমার তোকে চাই মানে চাই। আর আমি বলেছিলাম আমাকে টানিস না। যদি টানিস তাহলে তুই বিপদে পড়বি। এখন তোর সময় শেষ। তোর বিয়ে হবে, গায়ে হলুদ হবে, তুই কবুল বলবি আর সেই কাজগুলোই তুই আমার নামে করবি। দিস ইজ ফাইনাল, তোরা ইউ আর মাইন। রৌদ্রের চোখে আগুন, কণ্ঠে কম্পন, বুকের ভেতর উত্তেজনা আর প্রেমের ঝড় সব মিলেমিশে এক অদ্ভুত উত্তাপ তৈরি করছে। তোরার নাম উচ্চারিত হওয়া মাত্রই যেন সময় থমকে গেছে আর রৌদ্রের মন শুধু এই এক শব্দেই আটকে আছে। সন্ধ্যার দিকে ছাদে গায়ে হলুদ শুরু হয়। তোরাকে পার্লার থেকে সাজিয়ে একদম পুরীর মতো বানিয়ে ফেলেছে। সোনালি আলোয় তোরার মুখটা যেন আলোকিত হয়ে উঠেছে। সবাই একে একে তোরার গায়ে হলুদ দিচ্ছে। হাসি, আনন্দে চারদিক মুখরিত। কিন্তু এই উৎসবের মাঝে হঠাৎ সবাই খেয়াল করলো রৌদ্র কোথাও নেই। এতজনের ভিড়ে তার দেখা নেই। আয়ান ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। আনোয়ার খান কপালে ভাঁজ ফেলে বলল, রৌদ্র আবার কোথায় গেল? সে কি হলুদ লাগাবে না? আরফা মাঝখান থেকে বলল, আমি রৌদ্র ভাইয়াকে গাড়ি নিয়ে বের হতে দেখেছি। মুহূর্তেই সবাই চিন্তায় পড়ে গেল, গাড়ি নিয়ে আবার কোথায় গেল সে? হলুদ অনুষ্ঠানে হাসি যেন থেমে গেল। চারপাশে এক অজানা দুশ্চিন্তার ছায়া। ঠিক তখনই কারো কণ্ঠ ভেসে এলো ছাদের দিক থেকে জোরে, আত্মবিশ্বাসে ভরা কণ্ঠে, হয়েছে, আমার জন্য আর চিন্তা করতে হবে না, আমি এসে গেছি। সবার চোখ গেল ছাদের দরজার দিকে, যেখানে রুদ্র দাঁড়িয়ে আছে, হাত দুটো পেছনে। মনে হচ্ছে পেছনে কিছু এনেছে। রুদ্র এগোতে এগোতে তোরার উদ্দেশ্যে বলল, আমি একটা কাজে গিয়েছিলাম, আমার কিউট বউ মানে তোরার জন্য গিফট আনতে। সকলে অবাক চোখে তাকালো রৌদ্রের দিকে। রৌদ্র তোরার কাছে এসে পেছন থেকে কিছু একটা বের করে তোরার সামনে দিয়ে বলল, কংগ্রাচুলেশন তোরা, আমার তরফ থেকে তোর এই ছোট গিফট, তুই কি গ্রহণ করবি? তোরার সাথে সাথে খুশি হয়ে গিফটটা নিয়ে বলল,
ধন্যবাদ ভাইয়া। সকলেই জোরে তালি দিতে থাকলো। রৌদ্র সামান্য হলুদ হাতে নিয়ে তোরার মুখে লাগিয়ে দিল। তারপর কানে কানে ফিস ফিস করে বলল, রাতে এই গিফটটা খুলবি, তোর জন্য স্পেশাল কিছু আছে, একটা সুন্দর রুমাল পাবি, সেটার ঘ্রাণ নিবি, দেখবি এত সুন্দর একটা ঘ্রাণ যা তুই নিজেই পাগল হয়ে যাবি। কথাটা বলেই রৌদ্র মুচকে একটা হাসি দিয়ে বক্সের দিকে এগিয়ে গেল। সাথে সাথে ছেলেদের উদ্দেশ্যে গলা চুরিয়ে বলল, এই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? গান দে, আমার বিয়ে আমি নাচবো না তা কি করে হয়? মিউজিক অন। রৌদ্রের কথাটা শেষ হতেই বক্সে গান বাজতে শুরু করলো। মুহূর্তেই ছেলেরা যেন পাগল হয়ে গেল। কেউ হাত উঁচু করে, কেউ ব্যাঙের মতো লাফাতে লাফাতে নাচতে শুরু করলো। আর সেই ব্যাঙদের ফিরে রৌদ্র এখন ঠিক মাঝখানে, গায়ে হলুদ মেখে পুরো পাগলামের ছন্দে লাফাচ্ছে। ছেলেদের এই পাগলামি দেখে মেয়েরা হেসে একেবারে গড়াগড়ি খেতে লাগলো। কেউ পেট চেপে হাসছে, কেউ ফোন তুলে ভিডিও করছে। হাসির রোল যেন ছাদটা কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু সে আনন্দের মাঝেও এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে আরিশা। ওর চোখ কোথাও হারিয়ে গেছে। আরিশাকে এইভাবে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে আরফা এগিয়ে এলো। একটু অবাক হয়ে বলল, কি হয়েছে, তুই চুপ কেন রে? একটু আগে তো কত চিল্লাচিল্লি করছিলি, হঠাৎ সাউন্ড চুপ হলো কেন রে? আরিশা ধীরে ধীরে বলল, চিন্তায় ডুবে যাওয়া গলায়। তুই কিছু শুনেছিস? আরফা ভ্রু কুঁচকে বলল, কি শুনবো? আরিশা গলায় হালকা সন্দেহ আর বিভ্রান্তি নিয়ে বলল, আরে রৌদ্র ভাইয়া তখন কি বলল, আমার বিয়ে আমি নাচবো না তা কি করে হয়? কিন্তু বিয়েটা তো রৌদ্র ভাইয়ার না তুরার, তাহলে ভাইয়া এই কথা কেন বলল? আরিশার কথার সাথে সাথে আরফার মুখ থমকে গেল এক মুহূর্তে। ওর চোখে যেন এক ঝলকে সবকিছু ফিরে এলো রৌদ্রের সেই কথা, তার দৃষ্টিটা, হাসিটা। তারপরেই ওর মুখে ধীরে ধীরে একটা ফিক করে হাসি ফুটলো। আরে ভাইয়া হয়তো মজা করে বলেছে, তুই শুধু শুধু এটা নিয়ে ভাবছিস। চল এখন তোরার ওইখানে যাই না, সবাই আনন্দে মেতে উঠেছে। বলেই আরফা হাত ধরে আরিশাকে টেনে নিয়ে গেল তোরার দিকে। ছেলেরা এখনো নাচছে, কেউ জোরে চেঁচাচ্ছে, কেউ সিটি বাজিয়ে আকাশ মাথায় তুলছে। কারো শার্টে হলুদের ছোপ, কারো গায়ে ঝলমলে আলো ঝলকাচ্ছে। ছাদের বাতাসে এখন হাসির শব্দ, গানের তালে মাটির হালকা কম্পন, আর তার মাঝখানে তোরা, গায়ে শুধু ফুলের মালা, গালে হলুদের ছোঁয়া, ঠোঁটে একরাশ লাজুক হাসি। পুরো ছাদটা যেন এক মুহূর্তে আনন্দের রঙিন হয়ে উঠল। কিন্তু কোথাও এক কোণে বাতাসের সাথে মিলিয়ে গেল একটুখানি অজানা অস্থিরতা, যা শুধু রৌদ্রের মনেই ভেসে উঠছে। সবার আনন্দে নাচার মধ্যে রৌদ্রের চোখে যেন কেবল একটাই দৃশ্য, তোরার মুখ। চারপাশের হাসি, গান, আলো সব মিলেমিশে যেন তোরাকে মিশে আছে। গায়ের হলুদের আলোয় তোরার মুখটা একদম পরীর মতো লাগছে। চোখ নিচু, ঠোঁটে হালকা লাজুক হাসি, গালে একটু হলুদের ছোঁয়া, আর সেই নিঃশব্দ সৌন্দর্য যেন রৌদ্রের বুকের ভেতর তোলপাড় করে দিচ্ছে। রৌদ্র গভীর দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, পাখি এইভাবে লজ্জা পাস না, না হলে আমি আরো শেষ হয়ে যাব। আর মাত্র কিছুক্ষণ, তারপর তুই শুধুই আমার, একদম আমার নামে দখল করে ফেলব। তুই শুধুই রৌদ্রের। রৌদ্রের ঠোঁটে তৃপ্তির হাসি খেলে গেল। চারপাশে যতই হইচই হোক, রৌদ্রের মন এখন এক অদ্ভুত নিঃসুপ আগুনে পুড়ছে, যে আগুনে তোরাকে নিজের করে নেওয়া জেদ আর অধিকার সব একসাথে জ্বলে উঠেছে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 1টা বেজে গেল। পুরো খানবাড়ি যেন ক্লান্তির ভারে ঢলে পড়েছে। গান, হাসি, চেঁচামেচি, হইচই সব মিলিয়ে এখন কেবল নরম নিস্তব্ধতা। একে একে সবাই নিজেদের ঘরে চলে গেছে। আলোগুলো ম্লান হয়ে এসেছে। তোরাও হেলতে দুলতে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে হালকা হাসলো। হলুদের রঙে মুখ একদম কচু পাতার মতো হলুদ, ঠোঁটে শুকিয়ে যাওয়া লিপস্টিক, চোখে ঘুম আর ক্লান্তি। তোরা ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে এসে চুলটা তোয়ালে দিয়ে শুকাতে শুকাতে বিছানার দিকে এগোলো। শরীরটা এখন একদম ভারী হয়ে গেছে, চোখে ঘুম ভর করছে। ঠিক তখনই দৃষ্টি গেল টেবিলের উপর রাখা ছোট্ট সেই গিফট বক্সটার দিকে। রৌদ্রের দেওয়া গিফট। হঠাৎ থেমে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল বক্সটার দিকে। মনে মনে ভাবতে লাগলো, এখন খুলবো নাকি সকালে? সকালে হয়তো মনে থাকবে না, কিন্তু এখন নিজের সঙ্গে নিজে এই দুইটানার মধ্যে শেষমেশ তোরা মুচকে হেসে গিফটটা হাতে তুলে নিয়ে বলল, সকালে হয়তো আরো মনে থাকবে না। এখন দেখি ভাই আমাকে কি দিল। তোরার কণ্ঠে ছিল কৌতূহল, চোখে হালকা উচ্ছ্বাস, কোথাও যেন অজানা এক শিহরণ, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে যা হয়তো তার রাতটাকে বদলে দিবে। তোরা হাসি মুখে গিফটটা হাতে নিয়ে এক এক করে র্যাপিং পেপার গুলো খুলতে লাগলো। প্রতিটা স্তর খোলার সাথে সাথে ওর বুকে ধুকপুকানি কেমন জানি বেড়ে যাচ্ছে। ও নিজেও জানে না এই গিফটটা খোলা মানে শুধু একটা বাক্স খোলা না, বরং নিজের জীবনকে পাল্টে দেওয়া। তোরা কাগজের শেষ টুকরাটা সরিয়ে যখন বক্সটা খুললো, ঠিক সেই মুহূর্তে ওর চোখ বড় বড় হয়ে গেল। নিঃশ্বাস যেন গলায় আটকে গেল, কারণ বক্সের ভেতরে যা আছে সেটা তোরার কল্পনারও বাইরে। ওর ঠোঁট কাঁপছে, চোখের পলক
থেমে গেছে, শরীর একদম স্থির, কারণ বক্সে ঘরের বাতাস যেন ভারী হয়ে গেছে। জানলার পর্দা এলোমেলো ভাবে উঠছে, আর রাতের নিস্তব্ধতা এমন গভীর যে মনে হয় এই পৃথিবীতে এখন নিঃশ্বাস নিচ্ছে কেবল সময়। সবাই গভীর ঘুমে মগ্ন, পুরো খান বাড়ি নিশ্চুপ, কেবল ঘড়ির টিকটিক শব্দটুকু যেন বাতাস ছেদ করে বেজে চলেছে। কিন্তু সবার চোখে ঘুম থাকলেও রৌদ্রের চোখে নেই। সে রুমের সোফায় বসে আছে, এক পা আরেক পায়ের ওপর তুলে নিস্তব্ধ ঘড়ির টিকটিক শব্দ শুনছে মনোযোগ দিয়ে। মনে হচ্ছে কোনো কিছুর অপেক্ষায় আছে সে। তার দৃষ্টি স্থির, ঠোঁটে এক অদ্ভুত শান্ত হাসি, যেন জানে এখন যা ঘটবে তা সবকিছু বদলে দিবে। এইদিকে তুরা তার রুমে, হাতে রৌদ্রের দেওয়া গিফটের বাক্স। কৌতূহলে ভরা দৃষ্টিতে ধীরে ধীরে বাক্সটা খুলল, আর মুহূর্তেই চোখ কপালে উঠে গেল। ভেতরে রাখা আছে একজোড়া অসাধারণ ডায়মন্ডের বালা, যা ঘরের আলোয় ঝিলিক দিচ্ছে একদম মুক্তোর মতো। তোরা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। বালাগুলোর সূক্ষ্ম নকশা, প্রতিটি কোণে আলোর খেলা, সবকিছু এত নিখুঁত, এত মারাত্মকভাবে সুন্দর যে তোরা কথা বলার ভাষাই হারিয়ে ফেলল। শুধু মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেই বালার দিকে, যেন ওর চোখের দৃষ্টি আর ওখান থেকে সরানোই সম্ভব নয়। তোরা কাপা কাপা হাতে বাক্সের ভেতর থেকে সেই বালা দুটি বের করলো, হাতের তালুতে রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর একে একে কবজিতে পড়তে লাগলো। বালা দুটি হাতে পড়তেই ঘরের আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠল, যেন সেই ডায়মন্ডের ঝিলিক ছুঁয়ে দিচ্ছে তোরার মুখের হাসিকে। নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখে তোরা নিঃশব্দে হেসে উঠল। ও কখনো ভাবেনি রৌদ্র তাকে এমন দামি উপহার দিবে। মনের ভেতর খুশির ঢেউ একটার পর একটা আছড়ে পড়ছে। সে যেন খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিন্তু ঠিক সেই খুশির মাঝেই তোরার চোখ আবার পড়ে গেল বাক্সের ভেতরে। ভেতরে আরেকটা জিনিস আছে, একটা রুমাল, সাদা রঙের, কিনারায় সোনালি নকশা করা। তোরা অবাক চোখে রুমালটা হাতে নিল। নরম কাপড়ের ভাঁজ খুলতেই তাতে সূক্ষ্ম অক্ষরে কিছু লেখা চোখে পড়ল। লেখাটা পড়তেই তোরার চোখ কপালে উঠে গেল। পছন্দ হয়েছে মাই ভবিষ্যৎ রানী, এইসব কিছু তোর জন্যই। ভবিষ্যতে এর থেকেও ভালো দিব আমার ভেতরে আগুন জ্বালানো চুম্বক পাখি। আর লেখাটা পড়ে তোরার মনে কেমন জানি একটু খটকা লাগলো। বেশ কিছুদিন ধরেই দেখছে রৌদ্র তার সাথে অস্বাভাবিক আচরণ করছে, যেগুলো আগে কখনো দেখেনি। তোরা রৌদ্রের সেই আচরণগুলো মজার ছলেই নিত, কারণ রৌদ্রের চরিত্র পরিবারের কাছে গোপন হলেও তোরা জানে রৌদ্র কেমন। রৌদ্র যে প্লে বয় তা তোরার অজানা না, শুধু কখনো প্রকাশ করেনি পরিবারের একজন সদস্য, অর্থাৎ ভাইয়া বলে। তোরা ভাবতো রৌদ্র মেয়েদের সাথে নাটক করতে করতে এখন সেই নাটকগুলো তার সাথেও করছে, হয়তো শুধু মজা করে, দুষ্টুমি। কিন্তু যতই সময় যাচ্ছে ততই রৌদ্রের আচরণ আরো অস্বাভাবিক হয়ে উঠছে। মনে মনে এসব ভেবে তোরার মনটা হঠাৎ উল্টে গেল। নিজেকে নিজেই ধমকের স্বরে বলল, আমি এসব কি ভাবছি? ভাইয়া হয়তো প্লে বয় হতে পারে, তাই বলে সে আবার সাথে সেরকম কিছু করবে? আমি তো ভাইয়ার বোন, তার পরিবারের একজন সদস্য। আমাকে কেন ওই চোখে দেখবে? তোরা তুইও না মাথা ঠিক কর। কালকে তুই শিহাবের বউ হতে যাচ্ছিস, আর তুই ভাবছিস অন্য বেড়াকে নিয়ে। তবা তবা তবা। তোরা নিজেকে নিজে বকে বকে শান্ত হলো। বোকা তোরা বুকের ভিতর যা ভাবছিস সেটা পুরোপুরি বুঝল না। মনে হলো যেন অবুঝের মতো রয়ে গেছে। তারপর ধীরে ধীরে রুমালটার চারপাশ ঘুরিয়ে দেখতে লাগলো। চোখ শুধু রুমালের দিকে। অনেক সুন্দর রুমালটা, যা তোরার খুব পছন্দ হয়েছে। মনে মনে বলল, রৌদ্র ভাইয়ের সত্যি পছন্দ আছে বলতে হবে। অর্থাৎ তোরার মনে পড়ে গেল রৌদ্র ছাদে বলেছিল রুমালটার ঘ্রাণ নিবি, দেখবি পাগল হয়ে যাবে। রৌদ্রের কথা মনে পড়তেই তোরা আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে রুমালটা নাকের কাছে নিয়ে বড় একটা নিঃশ্বাস নিল। ঘ্রাণ নেওয়ার সাথে সাথে বুঝতে পারলো সত্যি অসাধারণ সুন্দর একটা ঘ্রাণ, যা তার কাছে একদম প্রিয় হয়ে গেল। তোরা আরেকবার ঘ্রাণ নিল, এবার আরো মনোযোগ দিয়ে। যতই তোরা ঘ্রাণ নিচ্ছে ততই তার ইচ্ছে আরো বেড়ে যাচ্ছে, আরো নিতে, আরো অনুভব করতে। অনেকক্ষণ এমন করার পর তোরার মাথা হঠাৎ কেমন জানি চক্কর খেতে লাগলো। শরীরের সবকিছু কেমন জানি মাতাল লাগছে। মনে হচ্ছে পুরোটা পাগল পাগল, একদম নেশার মতো অনুভূতি ভর করছে প্রতিটি কোণে। সবকিছু কেমন জানি দুইটা দুইটা করে দেখছে তোরা। হাতে থাকা রুমালের দিকে তাকিয়ে দেখে দুইটা রুমাল। চোখ বড় বড় করে তাকিয়ে হা 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 করে হাসতে হাসতে বলল, হা হা, জাদু জাদু। কিছুক্ষণ আগে তো এখানে একটা রুমাল ছিল, আর এখন দুইটা। কোথা থেকে আসলো জাদু? নিশ্চয়ই রুমালটা জাদু জানে। তোরা মুহূর্তেই পাগলের মতো আচরণ শুরু করলো। দাঁড়াতে গেলে মাথা ঘুরে পড়ে যেতে নেয়, সাথে সাথে টেবিলে ধরে ফেলে নিজেকে সামলালো। তারপর পাগলের মতো হেসে হেসে বলল,
রৌদ্র ভাই আমাকে কি দিল রে? ঘ্রাণ নেওয়ার সাথে সাথে তো আমার কেমন জানি পাগল পাগল লাগছে, মাথা ঘোরাচ্ছে, নাচতে ইচ্ছে করছে। তোরা আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে হো হো করে হাসতে হাসতে চুলগুলো মাথার চারপাশে ঘোরাতে ঘোরাতে বলল, লে পাগলো ডান্স ডান্স ডান্স। তোরা যেন কোনো নেশার জগতে প্রবেশ করেছে। নিজের হুঁশ হারিয়ে পাগলের মতো নাচতে লাগলো। হঠাৎ নাচতে নাচতে আয়নাতে দেখলো রৌদ্র দাঁড়িয়ে আছে পেছনে। তোরা এটাকেও জাদুর মতো মনে করলো। রৌদ্রের দিকে ঘুরে তোরা এগিয়ে গেল। চারপাশ ঘুরতে ঘুরতে বলল, এ রৌদ্র ভাই আমাকে কি দিল রে? প্রথমে রৌদ্রের যে নিশির পাওয়ার, তারপর সেই পাওয়ারের রৌদ্র ভাইকেও আমার রুমে নিয়ে এসে পড়লো। কি মজা! রৌদ্র তোরার পাগলামি দেখে বাঁকা হাসলো। তার মানে তার পরিকল্পনা কাজ করেছে। রৌদ্রের ভাবনার মাঝেই তোরা এগিয়ে এসে রৌদ্রের কাছে এসে গলা জড়িয়ে ধরে বলল, আচ্ছা জাদু ভাই, আমার এমন কেন লাগছে? রৌদ্র ফিস ফিস করে বলল, কেমন লাগছে? তোরা উদ্দীপনায় ছলো ছলো চোখে উত্তর দিল, কেমন জানি পাগল পাগল লাগছে নিজেকে, মাথা ঘুরাচ্ছে, নাচতে ইচ্ছে করছে। ইচ্ছে মতো আমার সাথে নাচেন প্লিজ, আমার খুব নাচতে ইচ্ছে করছে। কথাটা বলেই তোরা রৌদ্রে দুই হাত ধরে রৌদ্রকে নিয়ে নাচতে লাগলো। রৌদ্র কম্প্রেশন তার সাথে তাল মিলিয়ে দিল। দুজনেই এখন যেন এক ধরনের ব্যাঙের রূপে পরিণত হয়েছে। উচ্চলাভ একসাথে ছন্দে দোল। নাচের মাঝে রৌদ্র ঘড়ির দিকে তাকালো। রাতের সময় দেখে হাঁপাতে হাঁপাতে তোরাকে বলল, তোরা আয় মরে যাই, ওইখানে আরো অনেকে আছে, আমাদের সাথে নাচবে, আরো মজা হবে। তোরা খুশির ছেলেকে চোখে আটকে ধরে বলল, সত্যি? চল। তোরা সাথে সাথে বলল, ওকে চলেন, আমি যাবো, আমি খুব নাচবো। কথাটা বলেই তোরা দরজার দিকে এগোলো, কিন্তু দরজার কাছে এসে হঠাৎ থমকে গেল, যেন কোনো ঝটকা লেগে গেছে। রৌদ্রের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি তো রুমের দরজা বন্ধ করে রেখেছি, আপনি কিভাবে আমার রুমে এলেন? রৌদ্র তোরার কাছে এসে চোখের দিকে তাকিয়ে বলল, কেন মনে নেই? তুই তো বললি জাদু, তাহলে তো আমি নিচে থেকে আসিনি, আমাকে নিয়ে এসেছে জাদু। দেখ কেমন জাদু, আমি দরজা না খুলেই হাওয়ার মতো এসে পড়লাম। তোরা সঙ্গে সঙ্গে হেসে ফেলল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, জাদু জাদু। কথাটা বলেই তোরা রুমের দরজা খুলে বের হলো। পেছন পেছন রৌদ্র বের হলো। হঠাৎ রৌদ্র দৌড়ে এসে তোরার মুখ চেপে ধরে বলল, হুশ, আস্তে, শব্দ করবি না, না হলে মানুষ রেগে যাবে, তখন আমাদেরকে যেতে দিবে না, আর আমরা নাচতেও পারবো না। তোরা সঙ্গে সঙ্গে মুখে আঙ্গুল দিয়ে মাথা নাড়ালো। রৌদ্র তোরার এক হাত ধরে চুপি চুপি তোরাকে নিয়ে বেরিয়ে গেল। তোরাও বাচ্চার মতো শান্ত আনন্দমুখী হয়ে রৌদ্রের সঙ্গে তাল মিলিয়ে বাইরে বের হয়ে গেল। রাতের শেষ প্রহর, চারদিকে নিস্তব্ধ, শুধু গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দ বাতাসে মিলিয়ে যাচ্ছে। রৌদ্র গাড়ি চালাচ্ছে আর তোরা তার কাঁধে মাথা রেখে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে একটা শান্ত গভীর ঘুম, যেন কোনো নেশায় ডুবে আছে সে। চুলের কিছু গোছা মুখে এসে পড়েছে, নিঃশ্বাসের ছন্দে দুলছে আলতো করে। রৌদ্র একবার তোরার দিকে তাকালো, মুখে নিষ্পাপ শান্তি, চোখে নিঃশব্দ স্বপ্নের ছায়া। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল রৌদ্রের। নিচু গলায় নিজের সঙ্গে নিজেই বলল, জানি না তোরা যখন তুই চেকে যাবি তখন তোর রিয়াকশন কেমন হবে, তবে আমি তোর রিয়াকশনে চাই ধরি না, কারণ আমার তোকে লাগবে, শুধুই তোকে। পৃথিবী যদি ধ্বংস হয়েও যায় তবুও আমি তোকে ছাড়বো না, তোরা শুধু আমার, শুধুই আমার। শয়তান বেড়া রৌদ্র তোরাকে নিয়ে ঠিকই চলে গেল। আর এখন সময় খানবাড়ির দিকে ফিরে যাওয়া। রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে, কিন্তু সেই আলো যেন খানবাড়ির উঠোনে পৌঁছতেই চাইছে না। সকালের হালকা হাওয়া, পাখির ডাক, কুয়াশা সবকিছুই যেন অস্বস্তিকর নীরবতায় ঢেকে গেছে। ঘরের ভেতর এখনো সবাই ঘুমে, কেউ জানে না তাদের বাড়িতে কি ঝড় বয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই শান্ত সকাল ভেঙে যাবে, শুরু হবে কান্না, চিৎকার আর হাহাকারের এক ভিন্ন সকাল। চলো এখন দেখি খানবাড়ির ভেতর কি অবস্থা। খানবাড়ির উঠানে তখন সকালবেলা রোদটা হালকা সোনালি হয়ে মাটিতে পড়ে আছে, আর তার মধ্যে ধুলোর সাথে মিশে ঘুরে বেড়াচ্ছে ফুলের গন্ধ। রান্নাঘর থেকে একটার পর একটা মশলার ঝাঁঝ আর ভাজা পড়ার গন্ধে চারপাশ ভরে উঠেছে। গেট থেকে শুরু করে বারান্দা পর্যন্ত রঙিন ফুলের মালা আর ঝালরে সাজানো, কোথাও গোলাপ, কোথাও গাঁদা, কোথাও ঝিলমিলি বাতি। আঙিনায় ছোট ছোট বাচ্চারা এদিক ওদিক দৌড়াচ্ছে, কেউ গ্লাসে দুধ খেয়ে রেখে ভুলে গেছে, কেউ আবার ফিতার টানি মেতে আছে। মেয়েরা চুলে ফুল গুছছে, কানের তুল ঠিক করছে, আর একে অপরকে দেখিয়ে বলছে, দেখ আমার শাড়িটা কেমন লাগছে। মাইক্রোফোনে হালকা সুর বাজছে সেই পুরনো বিয়ের গান। বড়রা বসে বিয়ের কাজের তালিকা বেরাচ্ছে, কারো মুখে চাপা উৎকণ্ঠা, ফটোগ্রাফার এসেছে তো। কেউ আবার হাসতে হাসতে বলছে, এই যে বর পক্ষের ফোনটা ধর, রওনা দিছে কিনা দেখি। পুরো খান বাড়ি যেন এক উৎসবের মঞ্চ। আলো, হাসি আর শব্দ ব্যস্ততায় মিশে আছে আনন্দের সুর।
কিন্তু এই আনন্দের ভেতরেই কোথাও যেন একটা অদ্ভুত নীরবতা লুকিয়ে আছে। কেউ জানে না এই সকালটা ঠিক কেমন পরিণতি বয়ে আনবে। মহিলারা সবাই নিজেদের কাজে ডুবে আছে, রান্না, সাজসজ্জা, বাচ্চাদের দেখাশোনা, সবকিছুতেই যেন এক উন্মাদনা। কিন্তু এই ব্যস্ততার মাঝে রৌশনী খানের মনে একটা অস্বস্তি ধীরে ধীরে জায়গা নিচ্ছে। যতবার চারদিকে চোখ ঘোরাচ্ছে, কোথাও তোরাকে দেখা যাচ্ছে না। ভাবলো হয়তো এখনো ঘুমোচ্ছে, কিন্তু সময় তো অনেক হয়ে গেছে। মুখে একটু চিন্তার রেখা নিয়ে সে বলল, তোরা এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? এইভাবে রৌশনী খান তোরার রুমের দিকে যাচ্ছে। ঠিক তখনই তিথির আতঙ্কিত চিৎকার কানে এলো। তিথি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তোরা আপু রুমে নেই, কোথাও নেই। রুমে ওয়াশরুম, বারান্দা সব জায়গা দেখেছি, তোরা আপু নেই। আর রুমের দরজাটাও বাহির থেকে লাগানো ছিল, ভেতর থেকে না। রৌশনী খান এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, চোখের ভেতর এক অদ্ভুত আতঙ্কের ছায়া নেমে এলো। চারপাশের কাজ থেমে গেল, সবাই তিথির দিকে তাকিয়ে রইল। বীর ঘরের কোলাহলের মধ্যে হঠাৎ করেই যেন একটা ভারী নিস্তব্ধতা নেমে এলো, যেন কেউ অদৃশ্যভাবে পুরো আনন্দটা থামিয়ে দিয়েছে। আয়ান প্রথমে তিথির কথায় বিশ্বাস করতে পারছিল না। এত সকালে বিয়ের ঘরে এত মানুষ, আর তোরা রুমে নেই, এটা যেন অসম্ভব শোনাচ্ছে। আয়ান দ্রুত এগিয়ে গিয়ে বলল, তুই কি বলছিস এসব? তিথি, তোরা রুমে থাকবে না মানে কি? হয়তো বাড়িতেই আছে, আশেপাশে কার রুমে গিয়েছে। আয়নের কথাটা শেষ হওয়ার আগেই পেছন দিক থেকে এক পরিচিত কিন্তু ভয় কাঁপা কণ্ঠ শোনা গেল আরিশার। নাই, আমি পুরো বাড়ি দেখেছি, তোরা কোথাও নেই। আর আরিশার কণ্ঠ যেন ক্রমে ভারী হয়ে আসছে, কথা বলতে গিয়ে গলা আটকে যাচ্ছে। সবাই এখন তার দিকে তাকিয়ে আছে। রৌশনী খানও নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছেন। হঠাৎ আরিশা কেঁপে উঠল, থেমে গেল এক মুহূর্ত, তারপর নিচু করে বলল, আর আর রুদ্র ভাইও কোথাও নেই। মুহূর্তে খান বাড়ির বিয়ের সকালে সব শব্দ যেন থেমে গেল। হাসির শব্দ, রান্নার আওয়াজ, গান সব নিস্তব্ধ। কারো মুখে কোনো কথা নেই, শুধু বিস্ময় আর ভয় মিশে থাকা নিঃশব্দ চোখগুলো একে অপরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই নিখোঁজ হওয়ার খবরটা যেন পুরো বাড়ির বুকের ভেতর এক ঝড় তুলে দিয়েছে। আনোয়ার খান খবরটা শুনেই একদম নিথর হয়ে গেলেন। ধপাস করে সোফায় বসে পড়লেন তিনি। বুকটা ফ্যাকাশে, চোখে অবিশ্বাস আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। পাশে দাঁড়িয়ে থাকা কেউ কিছু বলার আগে আশিক খানও মাথায় দুই হাত দিয়ে ধীরে ধীরে নিচু হয়ে বসলেন। মনে হচ্ছে যেন পৃথিবীটা এক মুহূর্তে তার পায়ের নিচ থেকে সরে গেছে। সবার আর বুঝতে বাকি রইল না রৌদ্রই যে তোরাকে নিয়ে গেছে। কিন্তু ঘরের বাতাসে এখনো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রৌদ্র কেন তোরাকে নিয়ে গেল? রৌদ্রের সাথে তোরার এমন কি সম্পর্ক যে এত বড় একটা কাজ সে করতে পারলো? মুহূর্তের মধ্যেই গান, হাসি, আড্ডা সব বন্ধ হয়ে গেল। খানবাড়ি একেবারে মরুভূমির মতো নিস্তব্ধ হয়ে উঠল। প্রতিটি কোণে যেন এক অদ্ভুত চাপ নেমে এসেছে। তরুজা খান শেরের আঁচল চেপে চেপে কান্না আটকানোর চেষ্টা করছে, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। পুরুষরা মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে, যেন মনে হচ্ছে সবাই গভীরভাবে ভাবছে এবারে শিহাবদের কি জবাব দিবে। ঘরের পরিবেশ একেবারে ভারী, প্রত্যেকের মুখে উদ্বেগ আর চিন্তার ছাপ। বাতাসে অদৃশ্য এক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। তাজা ফুলের গন্ধে ভরা ঘরটা আজ যেন অন্যরকম লাগে শিহাবের কাছে। চারদিকে রঙিন ফুলের মালা ঝলমল করছে। তার চোখে এখন শুধু একটাই ছবি তোলা। আজ তার বিয়ে, তারই পছন্দের মানুষের সঙ্গে। আজ থেকে এই ঘরেই থাকবে তোরা, তার পাশে, তার জীবন সঙ্গী হয়ে। ভাবতেই শিহাবের ঠোঁটে মিষ্টি একটা হাসি খেলে গেল। লজ্জায় মাথা নিচু করে ফেললো, যেন সে নিজে নিজের কল্পনায় হারিয়ে গেছে। তারপর ধীরে ধীরে পকেট থেকে ফোন বের করলো, স্ক্রিনে খুললো তোরার এক হাসি মাখা ছবি, যেটা সে গোপনে তুলেছিল একদিন তোরার অজান্তে। তোরার মুখের দিকে তাকিয়ে শিহাবের চোখ ভিজে উঠলো ভালোবাসায়। তারপর মৃদু কণ্ঠে বলল, আর মাত্র কয়েক ঘন্টা তোরা, তারপর তুমি আমার হয়ে যাবে। আমরা একসাথে হব চিরদিনের জন্য। আমি কখনো ভাবিনি তোমাকে পাবো তোরা। বিশ্বাস করো, তুমি শুধু আমার পছন্দ না, তুমি আমার ভালোবাসা। এই কথাটা তোমাকে আজ রাতেই বলবো আমি। তোমাকে বাকিটুকু আর বলতে পারলো না শিহাব। হঠাৎ কানের পাশে এমন এক খবর এসে আঘাত করলো, যা তার গোটা পৃথিবী কাঁপিয়ে দিল। যেন মুহূর্তেই সব আলো নিভে গেল, চারপাশটা অন্ধকার হয়ে গেল। বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে গেল, ভেতরটা ধুম করে মুচড়ে উঠলো কষ্টে। হাত থেকে ফোনটা ফসকে পড়ে গেল মেঝেতে। তোরার হাসি মাখা মুখটা স্ক্রিনে থেমে রইল, কিন্তু শিহাবের চোখে এখন ঝাপসা হয়ে গেছে সব। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।